দিচ্ছে সেই হাত জ্যান্ত। স্যার, জোড়পোখরি থেকে মানেভঞ্জন, টুমলিং, কালীপোখরি, সান্দাকফু হয়ে ফালুটের ট্রেকিং রুটটা তো বেশ পপুলার, কিন্তু ফালুট থেকে গোর্খের দিকে কিছুটা নেমে গিয়ে নেপাল সীমান্তের দিকে টার্ন নিলে এই পশ্চিমবঙ্গের মধ্যেই যে সাম্পা নামে একটা গ্রাম আছে সেটা পাহাড়ি লোকদের মধ্যেও অনেকে জানে না। তা সুরেশ, সাম্পায় টুরিস্ট যায় না? আচ্ছা, গাড়ি রাস্তা নেই বলে সাধারণ টুরিস্টটা না হয় নাই গেল, কিন্তু ট্রেকার? জায়গাটার ন্যাচারাল বিউটি কি কম? সাম্পার সৌন্দর্য স্বর্গকেও হার মানায় স্যার। তবু এতদিন পর্যন্ত ট্রেকিং গ্রুপ যেত না, কারণ এক হচ্ছে সাম্পায় ভয়ঙ্কর জলকষ্ট। পুরো গ্রামের পানীয় জলের সোর্স বলতে গ্রামের অনেক নিচে দিয়ে বয়ে চলা একটা পাহাড়ি নদী, সাম্পা নদী। সেখান থেকে পিঠে করে জলের জেরি ক্যান বয়ে এনে গ্রামবাসীরা নিজেদের জলের প্রয়োজন মেটায়। বাড়তি লোকের চাপ নেওয়ার মতো অবস্থা তাদের নেই। আর দুই, সাম্পায় মানুষেরা বহুদিন থেকেই জীবিকায় পশুপালক, কাজে ওই নিজেরা উদ্যোগ নিয়ে ব্যবসায় নামার কথা তাদের মাথাতেই কখনো আসে। এতদিন পর্যন্ত টুরিস্ট যেত না বললে কেন সুরেশ? রিসেন্টলি কি অবস্থা কিছু বদলেছে? বদলায়নি, তবে বদলানোর চেষ্টা শুরু হয়েছিল, সেখান থেকেই সব গন্ডগোলের সূত্রপাত। আমি উমাশঙ্কর চৌবে, রিটায়ার্ড অ্যাডিশনাল এসপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, বয়স 67। কুচবিহার এয়ারপোর্টের পাশে আমার একটা দোতলা বাড়ি আছে, সেখানেই আমি আর আমার স্ত্রী থাকি। বিনায়ক বসু আলিপুরদুয়ার থানার ওসি। রিটায়ারমেন্টের পরে যে কটা কেসে মাথা ঘামিয়েছি সবই ওই বিনায়কের জেদাজেদিতে। বিনায়ক দৌড়দৌড়ির কাজটা, মানে তথ্য জোগাড়ের কাজটা খুব নিপুণভাবে নিজেই সেরে রাখে। আমার ভাগে পড়ে থাকে সেগুলোর বিশ্লেষণের দায়িত্ব, সেটা আবার চিরকালই আমার পছন্দের কাজ। এই বিনায়কের হাত ধরেই সাম্পার রহস্যময় ঘটনাবলী প্রথম আমার সামনে এসেছিল। যদিও বিনায়ক আলিপুরদুয়ার থানার ওসি, সাম্পাটা ওর আন্ডারে পড়ে না। সাম্পা জোড়পোখরি পুলিশ স্টেশনের আন্ডারে। জোড়পোখরির অফিসার ইনচার্জ সুরেশ তামাং। বিনায়কের মতন সুরেশকেও আমার ছাত্র বলা চলে। ওদের ট্রেনিং পিরিয়ডে ইনভেস্টিগেশন প্রসেসের উপর আমার লেকচার শুনে দুজনেই নাকি আমার ভক্ত হয়ে পড়েছিল। সেদিন বিনায়ক আর সুরেশ এসেছিল আমাদের বাড়িতে। সুরেশই আমাকে বলেছিল সাম্পার কথা। জোড়পোখরি থেকে কয়েকজন পয়সাওয়ালা লোক এসে ওই সান্দাকফু ফালুট রুটে ট্রেকিং এর ব্যবসাটা চালায়। এবার ব্যবসাদারদের যা নিয়ম, তারা ক্রমশ বিজনেস বাড়াবার ধান্দায় থাকে, তাই সাম্পার মতন সুন্দর একটা গ্রাম তাদের নজর এড়িয়ে বেশি দিন যে থাকবে তা তো হতে পারে না। ওদের মধ্যে একজন সাম্পায় টুরিস্ট রিসর্ট বানানোর প্রথম স্টেপটা নিল। তার নাম সজ্জন আগরওয়ালা। সজ্জন কি সাম্পায় গিয়েছিল? না স্যার, আপনি তো জানেন এই মাফিয়া টাইপের লোকগুলো কখনোই নিজেরা সামনে আসে না। সজ্জনও কখনো সাম্পায় পা রাখেনি। ওর একজন হেন্সম্যান, মানে পোষা গুন্ডা ছিল, নাম জ্যাকি সুব্বা। জ্যাকি জোড়পোখরিরই ছেলে, বয়স 30 মতো, টল, হ্যান্ডসাম, ভীষণ মিষ্টি করে কথা বলতে পারে, তাও আবার 4-5টা ভাষায়। আসলে 17 বছর বয়স থেকে বিদেশি টুরিস্টদের গাইড হিসেবে পাহাড়ে যেত জ্যাকি। সেখান থেকেই চলনে বলনে কথায় ওই ঝকঝকে ব্যাপারটা চলে এসেছে। ওর একটা ব্যাপারেই কমতি ছিল, ডান হাতের মাঝের 3টে আঙুল ছিল না। ও বলতো এভারেস্টের বেস ক্যাম্পে একবার ব্লিজার্ডের মধ্যে পড়েছিল, তখনই নাকি ফ্রস্ট বাইটে আঙুলগুলো খসে গিয়েছিল। তবে আমার ধারণা ওর হাতের উপর সম্ভবত বোমা ফেটেছিল কখনো। সজ্জনের হয়ে এই জ্যাকি সুব্বাই সাম্পাই গিয়েছিল, তাই তো? ইয়েস স্যার, সেটা প্রায় 1 মাস আগেকার কথা। এখন তো মে চলছে, ও গেছিল এপ্রিলের 11 তারিখ। তারপর বলছি স্যার, তার আগে জ্যাকির চরিত্রের অন্য একটা দিকের কথা আপনাকে বলিনি। গত 5 বছরে আমাদের থানা এলাকায় অন্তত 3টে লোক নানান রকম অদ্ভুত অ্যাক্সিডেন্টে মরেছে। কখনো আন্ডার কনস্ট্রাকশন বাড়ির ওপর থেকে কারুর মাথায় লোহার বিম খসে পড়েছে, কখনো নেশাগ্রস্ত অবস্থায় কেউ খাদের মধ্যে পড়ে গেছে। 3টে কেসেই অ্যাক্সিডেন্টের ঠিক আগে সজ্জন বাবুর হয়ে জ্যাকি ওদের কাছে নেগোশিয়েট করতে গেছিল। যারা মারা গিয়েছিল তাদের রিলেটিভ কিংবা নেবারদের মুখ থেকে যেটুকু কথা বার করতে পেরেছিলাম তাতে বুঝতে পেরেছিলাম ওরা প্রত্যেকেই জ্যাকির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল। বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছি? পারছি। সব কটাই সাজানো অ্যাক্সিডেন্ট, আসলে খুন। কিন্তু তুমি জ্যাকির কথা বলতে গিয়ে পাস্ট টেন্স ইউজ করছো কেন? ছেলেটা ছিল, ছেলেটা গিয়েছিল। সুরেশ একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। ও বোধহয় ভাবতে পারিনি আমি ওর কথার আড়ালের কথাগুলো এত মন দিয়ে শুনবো। I am using the past tense, sir, because Jackie is past.
ওই সাম্পা গ্রামে গিয়েই জ্যাকি মারা গেছে। বিনায়ক এতক্ষণ চুপ করে বসেছিল, এবার হঠাৎ উত্তেজিত হয়ে বলল, এই ডিটেলসটা একটু মন দিয়ে শুনুন স্যার, খুবই অদ্ভুত, একেবারে অলৌকিক। ঘটনাটা শুনে আমি সুরেশকে বললাম, একবার স্যারের কাছে চল, এরকম ঘটনার ব্যাখ্যা একমাত্র স্যারই করতে পারবেন, স্যারের মতো অ্যানালিসিস আর কেউ। আমি হাত তুলে বিনায়কের কথার স্রোত থামালাম। তারপর সুরেশকে বললাম, বলো সুরেশ। সজ্জন আগরওয়ালার লোকজন আগেই সাম্পা গ্রামটাকে সার্ভে করে দেখেছিল যে ওখানে যদি একটা টুরিস্ট রিসর্ট বানাতেই হয় তাহলে সেটা একটা মাত্র জায়গাতেই বানানো সম্ভব, সেটা গ্রামের মধ্যে নয়, নিচে নদীর ধারে কোনো সমতল জমিতে। কারণ একটা রিসর্ট চালাতে গেলে যে পরিমাণ জলের প্রয়োজন হয় একমাত্র ওখানেই সহজে অতটা জল পাওয়া যাবে। আগে বলতে ভুলে গেছি, সাম্পায় মোটর যাওয়ার রাস্তা যেমন নেই তেমন বিদ্যুৎও নেই, কাজেই পাম্প চালিয়ে জল তোলার কথা ওখানে ভাবা যায় না। কিন্তু প্রবলেম হলো ঝোড়ার ধারে ওরকম বড়সড় জমি রয়েছে মাত্র একটা জায়গাতেই, বাকি সবটাই পাথুরে জমি এবং মারাত্মক ঢালু। ওসব জমিতে কোনো কনস্ট্রাকশন সম্ভব নয়। তাতে অসুবিধে কি? ওই অ্যাভেলেবল জমিটাতেই সার্জনের রিসর্ট তৈরি হতো না হয়? না স্যার, ওই জমিতে একটা বাড়ি অলরেডি রয়েছে। ঠিক বাড়িও বলা চলে না, একটা বড় সড়ো মনেস্ট্রি, ইয়েতির গুম্ফা। এইবার আমি নড়ে চড়ে বসলাম, বুঝলাম কাহিনীর মধ্যে অলৌকিকের প্রবেশ ঘটছে। বললাম, এমন অদ্ভুত মনাস্ট্রির কথা তো জীবনে শুনিনি। ইয়েতি মানে অ্যাবমিনেবল স্নোম্যান, হিমালয়ের দুর্গম তুষার প্রান্তরে যে বিশাল প্রাণীটিকে কখনো কখনো দেখা যায় বলে প্রবাদ আছে, তার আবার গুম্ফা। হ্যাঁ স্যার, শুধু আপনি কেন, আমিও এই কেসটা হাতে নেওয়ার আগে আমি মনাস্ট্রির কথা শুনিনি। অন্য প্রসঙ্গে যাওয়ার আগে মনাস্ট্রিটার কথা একটু বলো তো শুনি। যতটা জেনেছি আপনাকে বলছি স্যার। নদীর ধারে সেই এক টুকরো সমতল জমির ওপর 100 বছর আগে ওই মনাস্ট্রিটা তৈরি হয়েছিল। বন সম্প্রদায়ের তিব্বতী লামারাই চিরকাল ওই মনাস্ট্রিতে পুজো পাঠ করে। এখনো সেরকম দুজন লামা ওখানে রয়েছে। বড় লামা সামডুপের বয়স প্রায় 75 বছর, আর ছোট লামা রিনচেং, তার বয়স এই 30-30 হবে। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের দেবদেবীরই পুজো হয় ওই মনাস্ট্রিতে। তবে ওই মনাস্ট্রির প্রধান আকর্ষণ একটা হাতের কঙ্কাল, যেটাকে ওরা বলে ইয়েতির হাত। দোতলায় একটা ঘরে হাতের কঙ্কালটা রাখা থাকে। বছরে একটা দিন, মকর সংক্রান্তির দিন, গ্রামবাসীদের দর্শনের জন্য ঘরটা খুলে দেওয়া হয়। আমি অবশ্য আমাদের স্পেশাল পারমিশন নিয়ে হাতের কঙ্কালটা দেখেছি। কুনুই থেকে আঙুল অবধি ডান হাতের হাড়। আমি তো মানুষের হাড়ের সঙ্গে কিছু তফাৎ দেখলাম না, শুধু একটু যেন ছোট, হাড়গুলো একটু বেশি চওড়া, আর পুরনো হাড়ের যেমন হলুদ একটা রং হয় সেরকম রং। হাতটাকে কি গ্রামের লোকেরা পুজো করে? হ্যাঁ, পুজো করে, তবে সেটা ঠিক মঙ্গল কামনায় নয়। পুজো করে হাতের মালিক ওই ইয়েতির আত্মাকে শান্ত রাখার জন্য। ওদের বিশ্বাস সে একটা দুষ্ট আত্মা, মানে ইভিল স্পিরিট, যে রাগলে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, চমড়ি গাইয়ের পালে মড়ক লাগে, আর নানান রকম কিসব সর্বনাশ নেমে আসে সাম্পা গ্রামে। আচ্ছা, তারপর? ওই মনাস্ট্রিটাই সজ্জন আগরওয়ালা ওখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল, সেটা আমার কাছে স্বীকারও করেছে। সজ্জনের প্রস্তাব ছিল ওই পুরনো মন্দিরটার বদলে ও গ্রামের ভেতরে একটা নতুন মন্দির বানিয়ে দেবে। সেই প্রস্তাব নিয়ে দুজন লোক গত মার্চ মাসে সাম্পায় গিয়েছিল। গ্রামবাসীদের সেই নিয়ে আপত্তি তো? না না, একেবারেই নয়। সজ্জনের মুখেই শুনেছি ওর প্রস্তাব শুনে গ্রামবাসীরাও খুশি হয়েছিল। গ্রামের কাছাকাছি আরো বড়, আরো সুন্দর একটা গুম্ফা হোক, এটা ওরা সকলেই চেয়েছিল। তাছাড়া টুরিস্ট রিসর্ট হলে গ্রামের ছেলেমেয়েরাই তো সেখানে চাকরি পাবে, সেটা ওরা জানতো। ছোট লামা রিনচেংও একই কথা বলেছিল। গুম্ফা সরানোয় তারও কোনো আপত্তি ছিল না। তাহলে সমস্যাটা কিসে হলো? সমস্যা হলো দুজনকে নিয়ে। সবচেয়ে পাওয়ারফুল দুজন লোক মেকে বসল, একজন গ্রাম প্রধান নিংমা শেরপা, আর একজন বড় লামা সামডুপ। লামা সামডুপ প্রস্তাব শুনেই পরিষ্কার বলে দিয়েছিলেন গুম্ফা যেখানে আছে সেখান থেকে এক পাও সরাতে দেবেন না। কারণ হিসেবে বলেছিলেন, ইয়েতির অপদেবতাটিকে গ্রামের কাছাকাছি নিয়ে গেলে ফল মোটেই ভালো হবে না। আর অমনি গ্রামের লোকেরা বেঁকে বসলো, তাই তো? হ্যাঁ, প্রধান লামার কথার উপর কোনো কথাই চলে না। শুধু সাম্পা তো নয়, আশেপাশে সমস্ত পাহাড়ি গ্রামের মানুষদের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি উনি। তাছাড়া গ্রামের লোকেরা ভেবে দেখলো ওর যুক্তি ঠিকই। অপদেবতার আসন নিয়ে নাড়াচাড়া করলে তিনি খেপে গিয়ে কি করে বসেন তা ঠিক। নিংমা শেরপাও প্রথম থেকেই গুম্ফা সরানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বড় লামার সমর্থন পেয়ে তার জোর আরো বেড়ে গেল। সজ্জন আগরওয়ালার লোকেদের মুখের ওপর সে বলে দিল, দরকার নেই আমাদের রিসর্টের, গুম্ফা যেমন আছে তেমনই থাকবে। ফলে প্রথম দফায় নেগোসিয়েশন ব্যর্থ। আর তারপরই ওই জ্যাকি সুব্বার এন্ট্রি। হ্যাঁ, 11 এপ্রিল দুপুরবেলায় জ্যাকি ওখানে পৌঁছলো একাই। তখন ও সোজা মনাস্ট্রিতে গিয়ে হাজির হয়েছিল। দুপুর থেকে সন্ধ্যা অবধি ওখানেই কাটিয়েছিল। সেদিন গ্রাম প্রধান নিংমাকেও গুম্ফায় ডেকে পাঠিয়েছিলেন লামা সামডুপ। ছোট লামা রিনচেং নাকি গুম্ফা সরিয়ে নেওয়ার ভালো দিকগুলো লামা সামডুপকে বোঝাতে গিয়েছিলেন, কিন্তু সামডুপ ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। তাঁর বক্তব্য ছিল, ওই ইয়েতির হাত অত্যন্ত খতরনাক জিনিস,
ওর শান্তি নষ্ট করলে ফল ভালো হবে না। গ্রামের মোড়ল নিংমাও আগের মতোই বড়লামাকে সাপোর্ট করে গিয়েছিল। অনেকক্ষণ বুঝিয়েও যখন ফল হলো না, তখন বড়লামা আর নিংমাকে হুমকি দিয়ে জ্যাকি মনাস্ট্রি থেকে বেরিয়ে যায়, বলে যায় ও আবার ফিরে আসবে এবং তখন আর এত কথা বলবে না, অ্যাকশন নেবে। সেদিন গুম্ফা থেকে ফিরে সারা সন্ধে সাম্পার একমাত্র চায়ের দোকানটায় বসে সময় কাটিয়েছিল জ্যাকি। যারা সেদিন ওকে দেখেছে তারা জানিয়েছে ও চুপচাপ জ্যাকেটের হুডে কান মাথা মুড়ে এক কোণে বসে টেবিলে তাস সাজিয়ে পেশেন্স খেলছিল আর দফায় দফায় নুন চা আর মোমো খাচ্ছিল। রাত 9:30টায় চায়ের দোকানের ছেলেটা ওকে বলে এবার দোকান বন্ধ করতে হবে। তখন জ্যাকি ওর ব্যাগটা একটা তুলে নিয়ে অন্ধকারে রাস্তায় নেমে যায়। পরের দিন দুজন গ্রামবাসী আমাদের থানায় এসে জানায় যে জ্যাকি সুব্বার ডেড বডি ইয়েতি গুম্ফার ব্যাকইয়ার্ডের মধ্যে পড়ে রয়েছে। এটা 12 এপ্রিল দুপুরের কথা বলছি। সঙ্গে সঙ্গেই আমরা সাম্পায় রওনা হয়ে গিয়েছিলাম। ডেড বডি মানে মার্ডার? আমার প্রশ্ন শুনে সুরেশ তামাংয়ের মুখটা কেমন যেন অসহায়ের মতন হয়ে গেল। পাশ থেকে বিনায়ক বলল, এখানেই সমস্যা। এমন একটা অবস্থায় এবং এমন জায়গায় ডেড বডিটা পাওয়া গেছে যে মার্ডার না অ্যাক্সিডেন্ট বোঝা যাচ্ছে না। অলৌকিক ব্যাপার স্যার। বিনায়কের মুখের কথা কেড়ে নিয়ে সুরেশ তামাং বলল, জ্যাকির ডেড বডিটা পড়েছিল গুম্ফার পেছন দিকে জমিতে। ওদিকে বাগান নেই, পুরো চত্বরটাই পাথরের টালি দিয়ে বাঁধানো। সেই পাথরের উঠোনের একদিকে হাত পা ছুঁড়ে উপুর হয়ে পড়েছিল জ্যাকি। ওর ঘাড়টা ভেঙে গিয়েছিল। কোনো ইঞ্জুরি মার্ক? গলায়, হাতে, মুঠোর কালশিটে, মাথার পেছনে ব্লান্ট ওয়েপনের বাড়ি? না স্যার, সেরকম কিছু ছিল না। তাহলে এর মধ্যে ক্রাইম কোথায়? আর অলৌকিকের প্রশ্নই বা আসছে কেন? সিম্পলি পা পিছলে আলুর দম হতে পারে না? দুটো কারণ আছে স্যার। প্রথমে বলি, পা পিছলে পাথরের ওপর পড়ে গিয়েও মানুষ মরতে পারে ঠিকই, তবে যদি বেকায়দায় মাথার পেছন দিকে চোট লাগে তবেই, না হলে বড় জোর হাড়টার ভাঙবে, ঘাড় মোটকে যাবে না। তাছাড়াও ওর মুখে আর শরীরে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে গিয়েছিল। আমার ডেড বডি দেখে যেটা মনে হয়েছিল, পোস্টমর্টমের রিপোর্টেও সেটাই কনফার্ম হয়েছে। ওকে কেউ পাথরের উঠোনের ওপর আছাড় মেরেছিল। এতই জোরে ছিল সেই আছাড় যে শুধু যে ওর ঘাড়টাই ভেঙে যায় তাই নয়, থুতনির হাড় আর কলের বোন দুটো ভেঙে কয়েক টুকরো হয়ে গেছিল। কোমরের হাড়ও ভেঙেছিল। পা পিছলে পড়ে গেলে এরকম সিভিয়ার ইঞ্জুরি হয় না স্যার। অ্যাগ্রিড। দ্বিতীয় কারণের কথা কি বলছিলে? এটাই আমাদের আরো পাজল করে দিচ্ছে স্যার। সেদিন সারাদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছিল। সন্ধ্যের পর আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল অবশ্য, তাই পাথরের উঠোনটায় কাদা জমেছিল। আর তার উপরে আমরা পরিষ্কার ফুটপ্রিন্টও পেয়েছিলাম। শুধু জ্যাকির ক্লাইম্বিং শুয়ের দাগ, আর কারুর পায়ের ছাপ নেই। তার মানে আর কেউ ওই সময় ওখানে ছিল না। যদি কেউ ওকে পেছন থেকে ফলো না করে কিংবা ওকে সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ না করে, তাহলে ওকে ওইভাবে মারবে কে? সামান উড ফ্লাই। প্রথমেই সবকিছু এত জটিল করে ভাবো কেন? আমি একটা পসিবিলিটির কথা বলছি, দেখো পছন্দ হয় কিনা। সেদিন রাতে জ্যাকি লুকিয়ে লুকিয়ে গুম্ফার পেছন দিক দিয়ে বাগানে ঢুকেছিল। তুমি একটু আগে বলেছিলে ইয়েতির হাতটা গুম্ফার দোতলার একটা ঘরে রাখা থাকে। জ্যাকি কোনোভাবে পেছনের দেয়াল বেয়ে দোতলার সেই ঘরের জানলায় উঠে গিয়েছিল। ওর প্ল্যান ছিল হাতের কঙ্কালটাকে চুরি করে নিয়ে পালানো। হাত না থাকলে গ্রামবাসীদের মনে ইয়েতি ভূতের ভয়ও থাকবে না, আর ভয় না থাকলে গুম্ফা সরানোর কাজটায় ওরা বাধাও দেবে না। সুরেশ কফির কাপে একটা বড় সড়ো চুমুক দিয়ে কেমন যেন মজা পাওয়া মুখে আমার দিকে তাকালো। তারপর বলল, বলে যান স্যার, শুনছি। না, আর খুব বেশি কিছু বলার নেই। বিকেলেও বৃষ্টি হয়েছিল বললে। গুম্ফার পাথরের দেয়াল, কার্নিশ সবকিছু পেছল থাকার কথা। তার উপরে তীব্র ঠান্ডায় জ্যাকির হাত পাও নিশ্চয়ই জমে গিয়েছিল। কাজেই গুম্ফার দোতলা থেকে, মানে প্র্যাকটিক্যালি আমাদের শহুরে বাড়ির 3 তলার চেয়ে বেশি হাইট থেকে জ্যাকি নিচে পড়ে গিয়েছিল। এইভাবেও জ্যাকি মারা গিয়ে থাকতে পারে। মার্ডার নয়, সুপার ন্যাচারালও নয়, সিম্পল অ্যাক্সিডেন্ট। এবার বলো, হাসছিলে কেন? না স্যার, মানে সরি স্যার, আই ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাপ্রিশিয়েটিং ইউর অবজারভেশন। জ্যাকির মোটিভ নিয়ে আপনি যা বললেন তার সঙ্গে আমি 100 ভাগ একমত। ও নিশ্চয়ই ইয়েতির হাড়টা চুরি করতেই গিয়েছিল। যেহেতু গুম্ফার সামনের আর পেছনের দুটো দরজাই ভেতর থেকে আটকানো থাকে, তাই জানলা দিয়ে ঘরে ঢোকা ছাড়া ওর কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আলটিমেটলি পারত না, যদিও। কেন? দোতলার যে ঘরটায় ইয়েতির হাড় রাখা আছে সেই ঘরের দেয়ালের গায়ে পাশাপাশি 3টে জানলা রয়েছে ঠিকই, কিন্তু ওগুলোকে বাইরে দিক থেকে দেখতেই শুধু জানলার মতো। আসলে অনেক বছর আগেই ওই 3টে জানলাকে ভেতর থেকে পার্মানেন্টলি সিল করে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণ কাঠের পাল্লা, কিন্তু ভেতরের দিকে ইটের গাঁথনি তোলা আছে। কিন্তু জ্যাকির পক্ষে অত কথা জানা সম্ভব নয়। ও কোনোদিন দোতলার ওই ঘরটায় ঢোকেনি, কাজেই আপনার ধারণা ঠিক হতেই পারে। আর তাছাড়া দোতলায় ওঠাটাও অত ডিফিকাল্ট নয়, দেওয়াল বেয়ে উঠতে হবে না।
পেছনের উঠোনে বিল্ডিং এর দেয়াল ঘেঁষেই একটা বিশাল প্রেয়ার হুইল উঠেছে। যে মোটা খুঁটিটার মাঝখানে মেটালের সিলিন্ডারটা বসানো আছে, সেই খুঁটিটার মাথা একেবারে ইয়েতির ঘরের একটা জানলা বরাবর। ওই খুঁটিটা বেয়ে একটা 12-13 বছরের ছেলেও জানলার কার্নিশ অব্দি উঠে যেতে পারে। কিন্তু তবু আমি বলবো জ্যাকি ওপর থেকে পড়ে মরেনি। কেন? কারণ অবশ্যই এটা আমার আগেই বলা উচিত ছিল, জ্যাকির ডেড বডিটা পড়েছিল ওই মনেস্ট্রি বিল্ডিং এর বেস থেকে 20 ফিট 7 ইঞ্চি দূরে। আমি নিজে মেজারিং টেপ দিয়ে ডিস্টেন্সটা মেপেছিলাম। বিল্ডিং এর ছাদ থেকে কিংবা জানলা থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে গেলে সে তো ওখানেই পড়ে থাকতো। 20 ফুট দূরে বডি সরিয়ে নেবে কে? আর আগেই বলেছি ওই যতটায় জ্যাকি ছাড়া আর কারুর ফুটপ্রিন্ট পাইনি। তাছাড়া বাগানের বেড়ার পর থেকে গুম্ফার দেয়াল পর্যন্ত জ্যাকির যে একসারি জুতোর দাগ ছিল, তাতে জুতোর ডগাগুলো সবই ছিল গুম্ফার দিকে মুখ ঘোরানো, মানে ওগুলো গুম্ফার দিকে যাওয়ার চিহ্ন। ফেরার কোনো চিহ্ন কিন্তু পাইনি আমরা। সত্যি যেন কেউ ওকে ওই দেয়ালের কাছেই ধরে 20 ফিট দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সুরেশ হঠাৎই কথা থামিয়ে চুপ করে গেল। আমি ঘরের সিলিং এর দিকে তাকিয়ে প্রাণপণে 11ই এপ্রিল রাতের ছবিটা মনে মনে আঁকার চেষ্টা করছিলাম। নিস্তব্ধ পাহাড় আর বন, নিদ্রিত গ্রাম সাম্পা, আকাশের অর্ধেক চাঁদের ছায়ায় ঢেকে আছে চারিদিক। সেই সব ছায়ার আড়াল ধরে 30 বছরের তরুণ জ্যাকি সুব্বা একটা চিতাবাঘের মতন গুঁড়ি মেরে ঢুকে পড়ল ইয়েতি গুম্ফার পেছনের জমিতে। আর কোনো ছায়া নেই। জ্যাকি ছাড়া আর কোনো মানুষও নেই গুম্ফার উঠোনে। ফুটপ্রিন্টের কথা যদি ঠিক হয়, তাহলে ও ধীরে ধীরে এগিয়ে গেল মনাস্ট্রির মূল বাড়িটার দিকে। তারপর ও কি প্রেয়ার হুইলের খুঁটি বেয়ে উপরে উঠেছিল, নাকি তার আগেই? উঠুক বা না উঠুক, ও যে গুম্ফার দেয়াল অবধি পৌঁছেছিল সেটা ফুটপ্রিন্ট থেকে পরিষ্কার। তারপর কি হলো? ওই গুম্ফার দেয়ালের কাছ থেকে কোন শক্তি ওর অত বড় শরীরটাকে ছুঁড়ে ফেললো 20 ফিট দূরে? এতটাই জোরে ছুঁড়ে ফেললো যে শরীরের অনেকগুলো হাড় ভেঙে গেল, মৃত্যু হলো ওর। হঠাৎ একটা কথা মনে পড়ল। সুরেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সুরেশ, কোনো চিৎকার টিৎকার শোনা যায়নি? লামা দুজন আর তার সঙ্গে গ্রামের লোকেরা কি বলছেন? অফকোর্স চিৎকার শোনা গিয়েছিল, যাকে বলে মরণ চিৎকার। প্রায় গোটা গ্রাম শুনতে পেয়েছিল। ছোট লামা তো শুনেছিলেন বটেই। ওই চিৎকার শুনেই তো গ্রামের লোকেরা গুম্ফার দিকে দৌড়তে শুরু করে, আর তারপর ওখানে পৌঁছে দেখে এই কাণ্ড। সবার আগে ছোট লামা রিংচেং গুম্ফার পেছনের দরজা খুলে বেরিয়ে আসে। ছেলেটা প্রখর বুদ্ধিমান। ওই চেঁচিয়ে টেঁচিয়ে গ্রামবাসীদের বাগানের ভেতরে ঢোকা থেকে নিরস্ত করে। সেই জন্যই আমরা এভিডেন্স গুলো ইন্ট্যাক্ট পাই। বড় লামা তখনও বেরোননি। এমনিতে উনি অসুস্থ, সন্ধ্যের পর পারতপক্ষে বাইরে বেরোন না। চিৎকারটা কেমন ছিল? মানে কতক্ষণ ধরে চেঁচিয়েছিল জ্যাকি? একবার, অল্প সময়, নাকি অনেকক্ষণ ধরে? এই রে, সেটা তো জানা হয়নি স্যার। এটা কি জানা দরকার ছিল? ছিল বই কি। যাকে তা এখন সাম্পায় কি চলছে? এই ঘটনার পর থেকে শুধু সাম্পাতেই নয়, আশেপাশের অন্যান্য পাহাড়ি গ্রামগুলোতেও ইয়েতি দেবতার প্রভাব প্রতিপত্তি ভয়ঙ্কর বেড়ে গেছে। সকলেই বলা বলি করছে ইয়েতি ভূতি জ্যাকিকে আশ্রয় মেরেছে। আগামী 20 বছরের মধ্যেও ওই মনস্ট্রি অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। অথচ সজ্জন আগরওয়ালাও ছোড়নেওয়ালা আদমি নয়। সে ক্রমাগত চাপ দিচ্ছে জ্যাকি সুব্বা কিভাবে মারা গেছে জোড়পোখরি থানা যেন ইমিডিয়েটলি তার রিপোর্ট জমা দেয়। ওর হাত অনেক লম্বা, বিশ্বাস করুন না স্যার। শুধু কলকাতায় হাইকমান্ড নয়, দিল্লি থেকে অবধি আমার উপর চাপ আসছে। বেশ বুঝতে পারছি আর দিন 15-র মধ্যে এই কেসটা কিনারা করতে না পারলে আমার চাকরি বাঁচানো মুশকিল হবে। অথচ আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমার একটু হেল্প করুন স্যার, প্লিজ। আমি কিভাবে হেল্প করবো সুরেশ? এত দূরে বসে আমি সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি। আপনি শুধু একবার সাম্পায় চলে যান। আমি নিশ্চিত একবার ওখানে গেলে আপনি ঠিক ধরে ফেলবেন কে কালকে, কিভাবে কে মার্ডারটা করেছিল। বিনায়ক একগাল হেসে বলল, চলুন না স্যার, কাজও হয়ে যাবে আর বেড়ানো হয়ে যাবে। চলুন স্যার মানে? তুমিও যাবে নাকি? আমি অলরেডি 4 দিনের ছুটি নিয়ে নিয়েছি স্যার। তুমি কি ধরেই নিয়েছিলে আমি যাব? ইয়েস স্যার। আনসলভড মিস্ট্রি অ্যাট অ্যান আননোন মোনাস্ট্রি। উমাশঙ্কর চৌবের পক্ষে এর টান যে এড়ানো সম্ভব নয়, সেটা যদি না জানি তাহলে বৃথাই এতদিন আপনার চেলাগিরি করছি স্যার। ছোকরা ঠিকই ধরেছিল। সাম্পার ওই রহস্যের টান আমি এড়াতে পারলাম না। যদিও তখনও অবধি আমার মনে হয়নি এর পেছনে কোনো অলৌকিক শক্তির হাত রয়েছে। ভেবেছিলাম জ্যাকি সুব্বার মৃত্যুর পেছনে খুব সহজ কোনো ব্যাখ্যা রয়েছে, যেটা সুরেশের চোখ এড়িয়ে যাচ্ছে। অলৌকিকের কথাটা মনে এসেছিল আরো 2 দিন পরে। তখন আমরা সাম্পায়। এক একজন মানুষকে দেখলেই মনে হয়
তাদের শরীরটারই বয়স বেড়েছে, মনটার নয়। সাম্পায় পৌঁছে দেখলাম গ্রামের মোড়ল নিংমা শেরপা ঠিক ওই রকম একজন মানুষ, ছোটখাটো গাঁট্টা গোঁট্টা চেহারা, বয়স মনে হয় 50-এর আশেপাশে হবে, মুখে সারাক্ষণ হাসি লেগে আছে। ওই নিংমা শেরপার বাড়িতেই আমার আর বিনায়কের থাকার ব্যবস্থা হয়েছিল। নিংমা গ্রামের অধিকাংশ লোকের মতন পশুপালক নয়, ও কার্পেন্টার। বাড়ির পেছনের উঠোনে ওর ছুতোরখানা রয়েছে, সেখানে ও জানলা দরজার পাল্লা, টেবিল চেয়ার এইসব বানায়। পরিবার বলতে ও আর ওর গিন্নি জিনা। গল্প করতে করতে নিংমা বেশ ইন্টারেস্টিং একটা তথ্য দিল। ওর পূর্বপুরুষরা নাকি মনাস্ট্রি তৈরির সময় তিব্বত থেকে সাম্পায় এসেছিল। এই মনাস্ট্রির যত কাঠের কাজ সব ওর গ্রেট গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডফাদারের হাতে বানানো। বাংলাটা নিংমা মন্দ বলে না, তবে এত হাজার হাজার বাংলা শব্দের মধ্যে হাবিজাবি শব্দটাকে তার এত পছন্দ হয়েছে কেন বলতে পারবো না। প্রতিটি বাক্যের মধ্যে সম্ভব অসম্ভব সব জায়গায় সে ওই শব্দটাকে ঢুকিয়ে দিচ্ছিল। সেদিন সাম্পায় পৌঁছানোর পর জিজ্ঞেস করেছিলাম, তার লাঞ্চে কি খাওয়াচ্ছ নিংমা ভাই? নিংমা উত্তর দিল, ওই তো রাইস চিকেন আর এই হাবিজাবি দিয়ে খেয়ে নেবেন স্যার, এখানে খুব বেশি কিছু পাওয়া যায় না। তবে খেতে গিয়ে যা দেখলাম সেগুলোকে কোনো মতেই হাবি জাবি বলা যায় না। প্রথম দিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত নিংমার 3 কামরার বাংলো বাড়ির পেছনের বাগানে বসেই কেটে গেল। এমন আশ্চর্য ভিউ পয়েন্ট পুরো হিমালয়ে আর কটা আছে জানি না। চোখের সামনে প্রায় 180 ডিগ্রি কোণে ঝকমক করছে স্নো রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, জানু, কাবরু আর এভারেস্ট। ডান দিকে তাকালে চোখে পড়ছিল অনেক নিচে আঁকা বাঁকা রূপোর ফিতের মতন সাম্পা নদী। খালি চোখেই বুঝতে পারছিলাম সাম্পা নদী পাথরের বুক কেটে এগিয়েছে, আর সেই জন্যই তার পাড়ে মাটি বলে কিছু নেই। জলধারার দুপাশে শুধুই বড় বড় বোল্ডার আর ধারালো নুড়ি পাথরের স্তূপ। তবু প্রকৃতির কোন খাম খেয়ালে কে জানে একটা মাত্র জায়গায় সেই পাড়ের পাথর জায়গা করে দিয়েছে একটা ফুটবল মাঠের মতন বড় সড় সবুজ জমিকে। ওই জমিটার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ইয়েতির গুম্ফা, কাঠের তৈরি পাগোডা শেপের একটা দোতলা বাড়ি। দ্বিতীয় দিন সকালে আমি আর বিনায়ক গুম্ফা দেখতে গেলাম, সঙ্গে শেরপা। ঢুকলাম সামনের দরজা দিয়েই। এরকম মনাস্ট্রি সারা জীবনে অনেক দেখেছি, সেই ছায়া ছায়া হলঘর, দরজার উল্টো দিকের দেয়ালে বোধিসত্ত্বর সোনালী দারুমূর্তি, তামার কারুকাজ করা বিশাল প্রদীপে মাখন জ্বলছে, কাঠের দেয়ালের গায়ে নানা রকমের ছায়া কাঁপছে, মেঝের উপরে বেশ কিছু আরতির বাদ্যযন্ত্র নামানো, করতাল, ডমরু, রামসিঙা। অন্য অনেক গুম্ফার চেয়েই এই গুম্ফাটা ছোট, কিন্তু দেয়ালের গায়ে আর সিলিংয়ে কাঠ খোদাইয়ের এমন আশ্চর্য নমুনা আমি পশ্চিমবঙ্গ কিংবা সিকিমের অন্য কোনো মনাস্ট্রিতে দেখিনি। আমি দেয়ালের কাছে গিয়ে সূক্ষ্ম আলপনার মতন সেই কাঠ খোদাইয়ের কাজ দেখছিলাম। পেছন থেকে নিংমা শেরপা বলল, এ সবই আমার পূর্বপুরুষের হাতের কাজ স্যার। জানি, আগেও বলেছিলে। হ্যাঁ স্যার, এই প্রায় অর্ধেক আমার দাদুর বাবার হাতের কাজ। তারপরেও যে জায়গা ফাঁকা ছিল তাই হাবিজাবি অনেকটাই আমার দাদু ভরাট করেছিলেন। সেও প্রায় কত হবে 80 বছর আগের কথা। আমার দাদু শেষবার বাটালির কাজ করেছে এই মন্দিরে। তারপর এখনো তো নিচের দিকের দেয়ালে অনেক খালি জায়গা। তোমার বাবা কিংবা তুমি ওখানে ফুল ফোটালে না কেন? আরে না স্যার, আমরা সেরকম হাবিজাবি কাজ শিখতে পারলাম কই, বাবাও জানতেন না, তাই আমিও জানি না। বুঝলাম, এক্ষেত্রে হাবিজাবি মানে অসাধারণ। আমি বললাম, নিংমা ভাই, একবার এখানকার পুরোহিত দুজনের সঙ্গে দেখা করা যায়? হ্যাঁ নিশ্চয়ই, এই ছোট লামা রিংচেনকে তো বোধহয় কিচেনেই পেয়ে যাবেন, তবে বড় লামা কথা বলতে রাজি হবেন কিনা জানি না। উনি আজকাল বেশিরভাগ সময় ওই নিজের ঘরে দরজা বন্ধ করে ধ্যান করেন। ভোরে বোধিসত্ত্বের আরতির সময়টুকু ছাড়া ঘর থেকে বেরোন না। চলো না। নিংমার পেছন পেছন আমি আর বিনায়ক প্রেয়ার হলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে একটা টানা বারান্দায় পড়লাম। বারান্দা বলতে পাথর আর কাঠ দিয়ে তৈরি একটা লম্বা সুরঙ্গের মতন জায়গা আর কি। সিলিং এর ঠিক নিচে কয়েকটা ঘুলঘুলির মধ্যে দিয়ে আলোর বিম এসে পড়ছিল পাথরের মেঝের উপরে। জায়গাটা আধো অন্ধকার। বুঝতে পারছিলাম ওই দেয়ালেরই ওপাশে পেছনের উঠোন।
দেয়ালটার একদিকে শাল কাঠের তৈরি দুর্গের দরজার মতন বিশাল একটা দরজা, পাল্লা দুটো ভেতর থেকে প্রকাণ্ড একটা খিল দিয়ে আটকানো। অন্য প্রান্তে দোতলায় উঠবার কাঠের সিঁড়ি। সেই আলো আঁধারির মধ্যেই দেখলাম একদিকের দেয়ালের গায়ে পাশাপাশি 3টে ঘরের দরজা। নিংমা বলল, এই যে ডান দিকের প্রথম দরজাটা দেখছেন, ওটা হচ্ছে বড় লামা সামডুপের ধ্যান ঘরের দরজা। ঘরের দরজা দেখলাম ভেতর থেকে আটকানো। সামনে দিয়ে যাবার সময় গুনগুন করে মন্ত্র পড়ার শব্দও পেলাম মনে হলো। আর এই পরের ঘরটা স্টোর রুম। দেখলাম ওটাই তালা ঝুলছিল। এই দুটো ঘর পেরিয়ে আমরা 3 নম্বর ঘরটার সামনে গিয়ে দাঁড়াতেই খাবারের সুগন্ধ পেলাম। খোলা দরজা দিয়ে দেখতে পেলাম টকটকে লাল বাকু গায়ে ধবধবে ফর্সা একটা ছেলে কাঠের উনুনের উপর চাপানো বড় ডেকচিতে খুন্তি চালাচ্ছে। নিংমা তাকে ডাকল, রিনচেং, রিনচেং। নিংমার ডাক শুনে লামা রিনচেং ঘুরে দাঁড়ালো। তারপর ডেকচিটা উনুন থেকে নামিয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ভাঙা ভাঙা হিন্দিতে আমাদের ডাকল, আসুন আসুন, ভেতরে আসুন। জুতো খুলতে হবে না, আমাদের ঠান্ডা দেশ, সকলেই সারাক্ষণ পায়ে চটি বা জুতো পরে থাকি। আমি আর বিনায়ক পায়ে পায়ে কিচেনের ভেতরে ঢুকলাম। পাথরের দেয়ালের রান্নাঘর, দেয়ালের অনেক উঁচুতে একটাই মাত্র ছোট্ট জানলা। 100 বছর ধরে উনুনের ধোঁয়া জমতে জমতে ছাদের মোটা মোটা কড়িকাঠগুলো কালো হয়ে গেছে। দিনের আলো ঢুকতে পায় না বলেই বেলা 11টার সময়ও সিলিং থেকে ঝোলানো বড় লণ্ঠনটা জ্বলছিল। 4টে কাঠের উঁচু টুলের ওপর আমরা 4 জন বসলাম। নিংমা আমার সঙ্গে ছোট লামার পরিচয় করিয়ে দিল এই বলে যে আমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। ওসি সুরেশ তামাংয়ের অনুরোধে জ্যাকি সুব্বার মৃত্যু তদন্ত করতে এসেছি। আমি লামা রিনচেংকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, জ্যাকি সুব্বা কিভাবে মারা গেছে এ বিষয়ে কোনো আইডিয়া আছে? খেয়াল করেছিলাম রিনচেং এর মুখে সব সময় কেমন যেন একটা অস্বস্তি, একটা ভয় ভয় ভাব জড়িয়ে। যখনই নিংমার চোখেও চোখ পড়ছিল তখনই সেটা আরো বেড়ে যাচ্ছিল। আমার প্রশ্ন শুনে ও আরো গম্ভীর হয়ে গেল, বলল, বিশ্বাস করুন, আমার কোনো ধারণা নেই। আপনাকে ওসি সাহেব নিশ্চয়ই বলেছেন কাদার উপরে কোনো পায়ের ছাপ ছিল না, তবু ওই লোকটার মৃতদেহ পড়েছিল প্রায় 20 ফুট দূরে। যদি বলে থাকেন, একদম ঠিক বলেছেন। এটা কেমন করে সম্ভব আমি জানি না। কেন, গ্রামবাসীরা যা বলছে তুমি সেটা বিশ্বাস করো না? এটি জ্যাকিকে গুম্ফার দেয়াল থেকে তুলে ছুঁড়ে ফেলেছিল। চৌবে সাহেব, অপদেবতা যে নেই সেটা সবচেয়ে ভালো জানি আমি গত 10 বছর ধরে প্রতি রাতে ওই ইয়েতির ঘরে শুচ্ছি। দিনের বেলাতেও বেশিরভাগ সময় ওই ঘরেই থাকি, ওটাই আমার ঘর। আমি জানি ওই হাড়ের টুকরোগুলো নিজেদের ইচ্ছে এক চুল সরে যেতে পারে না, প্রয়োজন পড়লে ওদের ধরে সরাতে হয়। ওরা আবার কাকে জড়িয়ে ধরবে? আমার পাশ থেকে গ্রাম প্রধান নিংমা দাঁতে দাঁত পিষে বলল, এই মন্তব্যের জন্য তুমি পস্তাবে ছোট রামা, পস্তাবে। আমি বড় রামাকে বলবো তোমার মতো নাস্তিকের লাল পোশাক কেড়ে নিয়ে তোমাকে সব কথা দূর করে দিতে। বলো মোড়ল, তোমার যা প্রাণে চায় বলো, আমি আমার বিশ্বাস থেকে নড়ব না। নিংমা ক্রুদ্ধ মুখে আমার দিকে তাকিয়ে বলল, এইসব হাবিজাবি লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছেন কেন চৌবে সাহেব? চলুন আমার সঙ্গে, চলুন, আপনাকে বড় লামার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। নিংমা, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি ছোট লামার সঙ্গে আর কয়েকটা কথা বলেই বেরিয়ে যাচ্ছি। নিংমা বোধহয় একটু অপমানিত বোধ করল। আফটার অল, সে এই গ্রামের মোড়ল, তাকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলবে কোথাকার কে কুচবিহারের উমাশঙ্কর চৌবে? ও ঘাড় গোঁজ করে বসে রইল। বিনায়ক কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই খাঁটি পুলিশি কায়দায় ওর কাঁধটা জড়িয়ে ধরে একটা হ্যাঁচকা টান মেরে ঠান্ডা গলায় বলল, চলো নিংমা, চলো, আমরা দুজনে বাইরে গিয়ে দাঁড়াই, চলো। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পরে আমি রিনচেংকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন করলাম, গুম্ফা যদি গুম্ফার জায়গাতেই থেকে যায় তাহলে কার কার লাভ? লাভ কারণ নেই সাহেব, কিন্তু এখান থেকে এই গুম্ফা সরে গেলে ক্ষতি ছিল দুজনের। এক, বড় লামার। বহু বছর ধরে ইয়েতির হাতের যে নেতটা গড়ে উঠেছে সেটা ভেঙে যেত, প্রমাণ হয়ে যেত ওই হাত আসলে কয়েকটা হাড়ের টুকরো ছাড়া আর কিছুই নয়। তার ফলে গ্রামবাসীদের চোখে ইয়েতি গুম্ফার আর সেই সঙ্গে আমাদের মানে পুরোহিতদের সম্মানও কমে যেত। আমি অবশ্য তাতে অখুশি হতাম না। আর দ্বিতীয় জন? ওই নিম্মা শেরপা। ওর মান সম্মান পুরোপুরি বড় লামার মান সম্মানের সঙ্গে জড়িত। জানো, লোকটা গ্রাম প্রধান হিসেবে অপদার্থ,
আসলে অলস। সাম্পা একটা দুর্গম গ্রাম হতে পারে, কিন্তু একটু চেষ্টা করলে এই গ্রামের গরিব লোকগুলোর জন্যও অনেক সরকারি সাহায্য নিয়ে আসা যায়। নিম্মা শেরপাও সব কিছুই করবে না। গ্রামের সব দুর্ভাগ্যের জন্য নিয়তি দেবতাকে দায়ী করে বসে থাকে, আর এই ব্যাপারে ওকে সমর্থন করেন বড় লামা। বরাবরই কি ওদের দুজনের রিলেশনশিপটা এরকমই ছিল? একটু ভেবে উত্তর দিও। ভেবেই বলছি চৌবে সাহেব। সত্যি কথা বলতে কি, এই ব্যাপারটা নিয়েই আমি গত 1 মাস ধরে ভাবছি। বড় লামা নিম্মার মধ্যে একটা বোঝাপড়া অনেকদিন ধরেই ছিল, তবে ওই গুম্ফা সরানোর কথাবার্তা শুরু হওয়ার পর থেকেই দেখছি বড় লামা যেন নিম্মা শেরপাকে হিপনোটাইজ করে ফেলেছেন। উনি যা বোঝাতে বলছেন নিম্মা গ্রামবাসীদের তাই বোঝাচ্ছে। আর এখানকার লোকেরা বড় সরল চৌবে সাহেব। গুম্ফার লামা আর গ্রাম প্রধানের কথা ওদের কাছে ভগবানের মুখের কথার মতনই শিরোধার্য। মনে একটা প্রশ্ন জাগলো, এই রিনচেং ছেলেটা যেরকম প্রতিবাদী, তাতে বড় লামা সামরুপ ওকে সহ্য করছেন কেমন করে? সেই প্রশ্নটাই করলাম। ছোট লামা করুণ হেসে বলল, সহ্য করছেন কে বলল? নেহাত আমাদের নিয়োগ হয় লাদাখের মূল মনাস্ট্রি থেকে, না হলে কবেই আমাকে এখান থেকে বার করে দিতেন। বুঝলাম। তোমার কাছ থেকে আর কয়েকটা কথা জেনে নি। আচ্ছা রিনচেং, যে আর্তনাদটা শুনে তুমি বাইরে বেরিয়ে গিয়েছিলে সেটা কেমন ছিল? একবারই, অল্পক্ষণের জন্য, নাকি বেশ কিছুক্ষণ ধরে বারবার? রিনচেং ভুরু কুঁচকে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি ঠিক নিশ্চিত নই, তবে জ্যাকি নিশ্চয়ই বেশ কয়েকবার চেঁচিয়েছিল। আমার ঘুম খুব গাঢ়, একবার চিৎকার করলে জাগতাম বলে মনে হয় না। বেরিয়ে কি দেখলে? দেখলাম উঠোনের একদিকে জ্যাকি সুব্বার মৃতদেহ পড়ে রয়েছে, উপুর হয়ে, হাত পা ছড়ানো। আর কাউকে দেখোনি? কোনো অন্য ধরনের শব্দ শুনতে পাওনি? একটু মনে করার চেষ্টা করে দেখো তো। কাউকে দেখিনি তো নিশ্চয়, দেখলে ভুলতাম না। তবে আপনার প্রশ্ন শুনে মনে পড়ল, একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম, একবারই মাত্র। কেমন শব্দ? খুব পুরনো তেলহীন একটা চাকাকে ঘোরাবার চেষ্টা করলে যেমন ক্যাচ করে শব্দ হয়, সেরকম। শব্দটা কোত্থেকে আসছে দেখবার জন্য ঘাড় ঘুরিয়েছিলাম। ঘাড় ঘুরিয়েছিলে মানে শব্দটা তোমার পেছন দিক থেকে এসেছিল? হ্যাঁ, আমি যখন গুম্ফার দরজা দিয়ে বেরিয়ে জ্যাকির দিকে বেশ কিছুটা এগিয়ে গেছি, তখনই শব্দটা শুনেছিলাম। প্রথমে ভেবেছিলাম আমাদের বারান্দার দরজার পাল্লাটাই কেউ ঠেলা দিয়ে খুললো, কিন্তু কেই বা খুলবে? বড় লামা তো নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, আর তাছাড়া আমি বেরোবার সময় দরজাটাকে যেভাবে ঠেলে ভিজিয়ে দিয়ে এসেছিলাম সেইভাবেই ছিল, এক চুলো ফাঁক হয়নি। তারপর? উৎসটাকে ধরতে পারিনি বলেই ওই শব্দটার কথা ভুলে গিয়েছিলাম। তাছাড়া তারপর থেকেই এত ঝামেলা শুরু হলো। বুঝতেই পারছেন, গ্রামের লোকেদের উঠোনে ঢোকার চেষ্টা ঠেকাতেই আমাদের কালঘাম বেরিয়ে গিয়েছিল। আমাদের মানে? আমি আর মোড়ল নিম্মা শেরপা, ওই সবার আগে পৌঁছেছিল এখানে। বুঝলাম। ঠিক আছে রিনচেং, আমি আরো 2 দিন এখানে রয়েছি। তার মধ্যে যদি অস্বাভাবিক কিছু দেখো বা শোনো, আমাকে জানিও। জানাবো স্যার। রিনচেং আমাকে বিদায় দিয়ে আবার রান্নার জায়গায় ফিরে গেল। বারান্দার একদিকে বিনায়ক আর নিম্মা আমার জন্য অপেক্ষা করছিল। আমি নিম্মাকে বললাম, একবার বড় লামার সঙ্গে দেখা করা যায় নিম্মা? নিম্মা এমনিতেই ফুর্তিবাজ মানুষ। দেখলাম ওর মুখ থেকে ইতিমধ্যেই মেঘ কেটে গেছে। এক গাল হেসে বলল, আমি ডাকলে উনি দেখা করেননি, এরকম কখনো হয়নি স্যার। আসুন স্যার, আসুন। বড় লামার ঘরের দরজায় নিম্মা বেশ জোরে কয়েকবার টোকা মারল, সঙ্গে নিচু গলায় কিছু একটা বলল। সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে কাঠের খড়মের খটখট শব্দ দরজার দিকে এগিয়ে এলো। বড় লামা ভেতর থেকে দরজা খুলে দিলেন। দেখলাম বড় লামার সঙ্গে ছোট লামার তফাৎ শুধু মুখের আঁকিবুকির সংখ্যায়। রিনচেং এর মুখের চামড়া টান টান, আর এনার মুখ দেখলে মনে হয় 100টা শালিক পাখি তাদের পায়ের ছাপ ফেলে গেছে। রোগা লম্বাটে গড়ন, একই রকম ধবধবে ফর্সা গায়ের রং। বয়স 75, তবু চলা ফেরাতে এখনো বেজায় চটপটে। আমাদের ভেতরে ঢোকার রাস্তা করে দিয়েই যেভাবে বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালেন এবং দ্রুত পায়ে ফিরে গিয়ে পায়ের কাঠের খড়ম দুটো বিছানার পাশে ছেড়ে রেখে এক লাফে চৌকির ওপর চড়ে বসলেন, তাতে আমারও একটু হিংসে হলো। বড় লামা আমাকে আর বিনায়ককে আপাদমস্তক একবার দেখে নিয়ে শুদ্ধ বাংলায় বললেন, বলুন বাবুজি, কি জানতে চান? তারপর আমাদের অবাক মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, 10 বছর বয়সে ধর্মশালার মঠে যে সন্ন্যাসীটির কাছে বৌদ্ধ ধর্মের পাঠ নিতে শুরু করেছিলাম, তিনি ছিলেন বাঙালি। একটানা 7 বছর তার সঙ্গ পেয়েছিলাম।
আর জানেন তো, মানুষ ওই বয়সে যা শেখে তা সারা জীবনেও ভোলে না। বাংলাকে তাই আমার পিতৃভাষা বলতে পারেন। আমি বললাম, বাঁচালেন। আমার আবার হিন্দিটা কোনো কালেই ভালো আসে না, যদিও নাম শুনে অনেকে উত্তর ভারতের লোক বলেই ভুল করে। আচ্ছা গুরুজি, এই যে গুম্ফার বাগানে একটা লোকের মৃত্যু হলো, এই ব্যাপারে আপনার কি ধারণা? বড় লামা জবাব দিতে মোটেই সময় নিলেন না, বললেন, দেবতা তার গুম্ফার রক্ষার ভার নিজেই নিয়েছেন, তাছাড়া আর কি। অসভ্য ছেলেটা ইয়েতি দেবতার হাড় চুরি করতে এসেছিল, উচিত শিক্ষা পেয়েছে। গুরুজি, এই যে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মন্দির, মসজিদ, গুম্ফা, গুরুদ্বারা রয়েছে, তাদের মধ্যে আর কোথাও তো ইয়েতির পুজো হয় না। এই গুম্ফা সেদিক থেকে একেবারে যাকে বলে ইউনিক। এই ইয়েতির হাতের ইতিহাসটা একটু বলবেন? সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আর কেউ বেঁচে নেই। আমিও 40 বছর আগে এই গুম্ফার ভার নেবার পর তৎকালীন বৃদ্ধ লামাদের মুখে যা শুনেছি সেটাই বলছি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 80 বছর আগে। তখন এই গুম্ফা ছিল প্রায় নতুন, গ্রামটাও ছিল অনেক ছোট, আর বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বলতে গেলে কিছুই ছিল না। তখনই ওই উত্তর দিকের হুয়াংবোচে গ্লেসিয়ার বেয়ে গ্রামের সীমানায় নেমে আসে এক ইয়েতি। তার তাণ্ডবে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইয়েতিটা ইয়াকগুলোকে মেরে ফেলছিল, এমনকি কয়েকটা বাচ্চাকে অব্দি উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। আপনারা তো জানেন, ইয়েতিকে চোখে দেখা যায় না, দেখা যায় তার পায়ের ছাপ, আর নিশুতি রাত্রিরে দূর থেকে তার ডাক ভেসে আসে। কিন্তু তাদের কখনো গ্রামের মানুষের উপর হামলা করতে দেখা যায়নি। সাম্পা গ্রামের লোকজন তখন যিনি প্রধান লামা ছিলেন, সেই লামা নামগ্যালের পায়ে পড়ল, প্রভু আমাদের বাঁচান। লামা নামগ্যাল ধ্যানে বসে জানতে পারলেন ইয়েতিটার উপর আসলে অপদেবী কার্মার ভর করেছে। অপদেবী কার্মা এই গুম্ফা আর সাম্পা গ্রামের উপর রুষ্ট হয়ে ইয়েতিকে পাঠিয়েছেন আমাদের ধ্বংস করার জন্য। আমি বড় লামার কথার মাঝখানেই জিজ্ঞেস করলাম, কেন অপদেবী রুষ্ট হলেন কেন? সে আবার এক অন্য গল্প। এই যে গুম্ফার দেয়ালে কাঠের কারুকার্য দেখছেন, এগুলো সাধারণ ফুল, লতা পাতা কিংবা পশু পাখির ছবি নয়। আপনারা খেয়াল করে দেখবেন, পৃথিবীর কোনো ফুল, লতা পাতা কিংবা পাখির সঙ্গে এদের চেহারার মিল নেই। এই যে নিংমাসের পাকে দেখছেন, এর দাদু ছিলেন একই সঙ্গে শিল্পী এবং সাধক। তিনি স্বপ্নের মধ্যে এক অপূর্ব বাগান দেখতে পান। এসব তার স্বপ্নে পাওয়া গাছপালা আর পাখি। তিনি স্বপ্নে পাওয়া সেই সব গাছপালা আর জীবজন্তুকে বাটালির ঘায়ে কাঠের উপর ফুটিয়ে তুলছিলেন। সেটাই হয়েছিল অপরাধ। কেন? উনি বুঝতে পারেননি যে বাগানটাকে উনি দেখেছেন সেটা ছিল দেবী কার্মার গোপন উপবন। এমনকি একদিন নিংমার দাদু স্বপ্নের মধ্যে এক অপূর্ব সুন্দরী নারীকে সেই বাগানে দেখে তার মূর্তি কাঠের উপর খোদাই করতে শুরু করলেন। কেমন করে জানবেন সেই নারী ছিলেন অপদেবী কার্মা? সেদিনই গুম্ফা ছাদে বজ্রপাত হল। বজ্রপাতে মারা গেলেন নিংমা দাদু, পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দেবী কার্মা ইয়েতিকে পাঠিয়ে দিয়েছেন সমস্ত কারুকার্য সমেত এই গুম্ফা ধ্বংস করার জন্য। তারপর প্রশ্নটা আমি করিনি, বিনায়ক করেছিল। তখন লামা নামগ্যাল তাঁর ধ্যান মন্ত্রের দ্বারা শুভ শক্তি বোধিসত্ত্বকে আহ্বান করে আনলেন। 15 দিন ধরে বোধিসত্ত্বের সঙ্গে ইয়েতির যুদ্ধ হল। শেষে ইয়েতি প্রাণ হারাল। বোধিসত্ত্ব লামা নামগ্যালকে আদেশ দিলেন ইয়েতির হাতের হাড়কে এই গুম্ফায় রেখে পুজো করতে হবে, কারণ সে তো আসলে অপদেবী কার্মারই অংশ। বুঝলেন? বুঝলাম। আচ্ছা গুরুজি, সেদিন মানে 11 তারিখ রাতে যখন ঘটনাটা ঘটলো, তখন আপনি কি করছিলেন? আমি তো ঘুমোচ্ছিলাম বাবুজি। আমি প্রতিদিনই রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি ভোর 5টায়। ওরা আমাকে আর জাগায়নি, জানে আমি অসুস্থ মানুষ।
বড় লামাকে প্রণাম জানিয়ে আমরা তিনজন বেরিয়ে এলাম। সামনের দরজা দিয়েই বেরোলাম, তবে আমি আর বিনায়ক প্রায় একসঙ্গেই নিগমাকে বললাম একবার পেছনের উঠোনটা ঘুরে যাব। গেলামও তাই। দিনের আলোতেই ওই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কেমন যেন গা ছমছম করে উঠল। এত নির্জন, এত নিস্তব্ধ। উঠোনের উত্তর সীমানার বেড়ার ঠিক নিচেই খাদ, তার ওপাশ থেকে শুরু হয়েছে পাহাড়ের ঢেউ। যত দূর চোখ যায় জঙ্গল, শুধু জঙ্গল। একটা পাখি অবধি উঠছে না কোথাও। এই মুহূর্তেই যদি এখানে একটা লোক আরেকজনকে খুন করে, তার কোনো সাক্ষী থাকবে না। রাত 10টার সময় এই উঠোনের চেহারা কি হবে অনুমান করতে পারছিলাম। ঘটনার পর অনেকগুলো দিন কেটে গেছে। তার মধ্যে অনেকবার বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছে, ঝাঁটপাটও পড়েছে নিশ্চয়ই। কাজেই আমরা আজ নতুন কোনো ক্লু খুঁজে পাবো তেমন আশা করছিলাম না। ঠিক কোনখানটায় বেড়ার ফাঁক গলে জ্যাকি এই উঠোনে ঢুকেছিল, কোন দিক দিয়ে এগিয়ে গিয়েছিল গুম্ফার কাছে, কোথায় ওর ডেড বডি পড়েছিল, ছবিতে ওর পায়ের ছাপ ধরে ধরে নিজেও হাঁটলাম। পতনজনিত মৃত্যু, কিন্তু পতনটা হলো কোথা থেকে? সত্যি কি ভীষণ শক্তিশালী কেউ ওকে? না, কি সব অযৌক্তিক চিন্তা করছি। গুম্ফার ছাদের দিকে তাকালাম। ঢালু প্যাগোডার মতন ছাদ, ভেতর থেকে সিঁড়ি নেই, বাইরে থেকে মই, কিচ্ছু নেই। একটা গিরগিটির পক্ষেও ওই ছাদে চড়া অসম্ভব। ওখান থেকে কাউকে ছুঁড়ে ফেলাও সমান অচিন্তনীয়। এবার তাকালাম প্রেয়ার হুইলটার দিকে। বিশাল প্রেয়ার হুইল। মূল সিলিন্ডারটা, মানে যেটার মধ্যে মন্ত্রপুত কাগজ থাকে, সেটা মনে হলো তামা দিয়ে তৈরি। সিলিন্ডারটা সারা গায়ে মন্ত্র খোদাই করা ছিল। সিলিন্ডারটা আবার বসানো রয়েছে একটা আলকাতরা মাখানো পাইন গাছের গুঁড়ি নিচের দিকে, আর গুঁড়িটা পোঁতা রয়েছে কংক্রিটের একটা ছোট বেদির মধ্যে। ঠিক পোঁতা নেই, তাহলে তো ওটা ঘুরতই না। বেদির গর্তের মধ্যে উঁকি মেরে দেখলাম লরির চাকার মতন মস্ত একটা বল বেয়ারিং এর ঠিক মাঝখানে খুঁটিটা বসানো রয়েছে। সেই জন্যেই ঠেলা দিলে খুঁটিটা ঘোরে। গর্তের মধ্যে আরো একটু মুখটা নামিয়ে দিয়ে দেখলাম মোর্চে ধরা বিশাল বেয়ারিংটার গায়ে পরিষ্কার দেখা যাচ্ছে জেসপ অ্যান্ড কোম্পানির নাম। নিগমা হঠাৎ এগিয়ে এসে আমাকে টেনে সরিয়ে নিল, বলল, করবেন না, এসব 100 বছর আগের কলকবজা, অত কাছে যাওয়া মোটেই সেফ নয়। দেখলাম ওর মুখে উদ্বেগ। একটু লজ্জিতই হলাম। সত্যি ওইভাবে গর্তের মধ্যে মুখ বাড়ানো ঠিক হয়নি। ওখান থেকে চলে আসার আগে বিনায়ক গায়ের জোর দিয়ে প্রেয়ার হুইলটায় একটা ঠেলা মারল। মারতেই সেটা ওই পাইন গাছের গুঁড়ি সমেত দিব্যি নিঃশব্দে দুপাক ঘুরে এলো। আরেকবার ভালো করে পুরো প্রেয়ার হুইলটার আপাদমস্তক মাপলাম। সত্যি একটা 12 বছরের ছেলেও লাফ মেরে ওই সিলিন্ডারটার মাথায় চড়তে পারবে, এবং তারপর অনায়াসেই নারকোল গাছে চড়ার মতন করে খুঁটির মাথাতে উঠে পড়তে পারবে। বরং আরো সহজেই পারবে, কারণ নারকোল গাছের গায়ে খাঁজ কাটা থাকে না। এই পাইন লগটার গায়ে এখানে ওখানে দিব্যি খোপ কাটা রয়েছে। নিগমাকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওই খোপগুলো উৎসবের সময় নিশান লাগানো দড়ি বাঁধতে কাজে লাগে। আপাতত ওগুলো পা রাখার জায়গা হিসেবে ব্যবহার করা যায়। সে না হয় হলো, না হয় ধরেই নিলাম জ্যাকি সুব্বা ওই খোপগুলোতে পা রেখে পাইন লগের ডগায় পৌঁছেছিল এবং তারপর সেখান থেকে ইয়েতির ঘরের কার্নিশে। কিন্তু তাতে কি প্রমাণিত হলো? ওই প্রেয়ার হুইলের ডগা কিংবা জানলার কার্নিশ যাই হোক, সেখান থেকে অত দূরে, প্রায় 20 ফুট দূরে, ওর প্রকাণ্ড শরীরটা এসে পড়ল কেমন করে? সাম্পায় আমাদের আসার পর থেকে ধরলে এটা 3য় দিনের কথা। আগামীকাল পর্যন্ত এখানে রয়েছি। এখনো পর্যন্ত জ্যাকির অদ্ভুত মৃত্যুর কারণ সম্বন্ধে কোনো ধারণাই তৈরি করে উঠতে পারিনি। তবে একটা লাভ হয়েছে, সাম্পা গ্রামটা যে ঠিক সর্বোপরি নয়, এখানেও যে নানা রকমের স্বার্থের টানাপোড়েন রয়েছে সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, অপরাধ এখানেও ঘটতে পারে, ঘটেছে। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার ইতিমধ্যেই ঘটে গেছে। আমি আর বিনায়ক মারা যেতে পারতাম, অল্পের জন্য মরিনি। কি হয়েছে বলি। কাল সন্ধেবেলা থেকেই ওয়েদার বিগড়ে গিয়েছিল। নিগমা শেরপার বাড়ির বন্ধ জানলার সার্সির সামনে মুখোমুখি চেয়ার নিয়ে বসে আমি আর বিনায়ক দেখছিলাম কেমন করে তাণ্ডব ঘনিয়ে আসছে।
সন্ধে 6টা নাগাদ একটা জোরালো হাওয়া বইতে শুরু করলো। এদিক ওদিক থেকে গ্রামবাসীদের উদ্বিগ্ন চিৎকার ভেসে আসছিল। আমাদের ঘরে তড়িঘড়ি দুটো হ্যারিকেন জেলে দিয়ে নিম্মার স্ত্রী জিনা বলল, ঘর থেকে বেরোবেন না সাহেব, এখনই ঝড় উঠবে। জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ? ইয়াকগুলোকে মাঠ থেকে ফিরিয়ে আনতে। নিম্মা কোথায়? কে জানে, দুপুরের পর থেকে তো দেখতে পাচ্ছি না। গেছে কোথাও মুরলি মারতে। কথা শেষ করে জিনা বেরিয়ে গেল। তারপর তো শুরু হলো ঘন ঘন বিদ্যুৎ চমক আর বজ্রপাত। নিকষ অন্ধকারের মধ্যে এক একবার করে আকাশ ফালা ফালা করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বহু দূরে পাহাড়ের মাথায় ফালুটের ঘরবাড়িগুলো সাইকেডেলিক পিকচারের মতো মুহূর্তের জন্য ধরা দিয়েই মিলিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি শুধু মাথার উপরে আকাশটাই মেঘে ছেয়ে গেছে তাই নয়, মেঘ জমেছে পায়ের নিচেও। একটু পরে সত্যি বৃষ্টি নামলো, আর সে কি ভয়ঙ্কর বৃষ্টি! মনে হচ্ছিল আকাশ থেকে মাটির ওপরে কোটি কোটি জলস্তম্ভ আছড়ে পড়েছে। তার মধ্যেই ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরল জিনা আর নিম্মা। একসঙ্গেই ফিরল দুজনে। রাত 9টা নাগাদ বৃষ্টি একটু ধরল। নিম্মা আমাদের ঘরে ঢুকে বলল, স্যার চলুন স্যার, এই বেলা ডিনারটা সেরে নেবেন, চলুন। আগে বলা হয়নি, নিম্মার বাড়ির কিচেন কাম ডাইনিং রুমটা মূল বাড়ির পেছনে বাগানের শেষ প্রান্তে। বাড়ির পেছনে দরজা দিয়ে বেরোলেই ঢালু ঘাস জমি, সেটা ধরে বড় জোর 40 ফুট গেলেই খাদের কিনারা। কিচেনটাও ওখানেই, ওই খাদের ধার ঘেঁষে। অনেকগুলো সরু সরু পায়ে চলা রাস্তা, তার মধ্যে মাত্র একটাই পৌঁছেছে কিচেনের দরজায়, বাকিগুলো খাদে ঝাঁপ মেরেছে। প্রথম দিন এখানে পৌঁছে নিম্মাকে জিজ্ঞেস করেছিলাম, এই খাদের দিকটায় বেড়া দাওনি কেন? অমন বিপজ্জনক রাস্তাগুলো বানানোরই বা কি দরকার ছিল? তাতে নিম্মা এক গাল হেসে বলেছিল, আপনাদের কাছে খাদ, ইয়াকগুলোর তো ওটাই চড়ে খাওয়ার জায়গা। আমি থোড়াই ওই রাস্তা বানিয়েছি স্যার, ইয়াকদের পায়ে পায়ে রাস্তা তৈরি হয়ে গেছে। তবে আমার অস্বস্তি বুঝতে পেরে নিম্মা সাবধানতা নিয়েছিল ঠিকই। একটা হালকা বাঁশের বেড়ায় সাদা রং করে কিচেনের রাস্তাটার মুখে খাড়া করে দিয়েছিল। আমরা রাতে ওই বেড়াটা লক্ষ্য করে ঠিক রাস্তায় পা রাখতাম। সেদিন আমি আর বিনায়ক বাগানে পা দিয়ে দেখলাম এমন ঘন অন্ধকার যে পায়ের নিচের রাস্তাটাও ভালো করে দেখা যাচ্ছে না। ফোন নিয়ে বেরোয়নি বলে আফসোস হলো। কাছে মোবাইলগুলো থাকলে তখন অন্তত ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে পারতাম। তবে কিচেনের রাস্তায় দাঁড় করিয়ে রাখা বাঁশের বেড়াটা দেখা যাচ্ছিল ঠিকই। দুজনে কথা বলতে বলতে সেই বেড়া অবধি ঠিকঠাকই পৌঁছে গেলাম। কিচেনের ভেতরে জিনার জ্বালিয়ে রাখা লণ্ঠনের আলো দেখা যাচ্ছিল। জিনা আর নিম্মার কথা বলার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। আর বড় জোর 20 পা গেলেই ওখানে পৌঁছে যাব। ঠিক তখনই বিনায়ক আমার কাঁধটাকে শক্ত করে চেপে ধরে আমাকে দাঁড় করিয়ে দিল। আমি চমকে উঠে বললাম, কি হল? বিনায়ককে উত্তর দিতে হলো না। ঠিক সেই সময় একবার বিদ্যুৎ চমকে উঠল। দেখলাম আমরা দুজনে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি। এর পরের পদক্ষেপে আমরা গড়িয়ে পড়তাম খাদের নিচে। আমার মতন শক্ত মানুষেরও গাটা শিরশির করে উঠল। পায়ে পায়ে পেছোতে পেছোতে বিনায়ককে বললাম, থ্যাংক ইউ বিনায়ক, তুমি বুঝলে কেমন করে? বিনায়ক খাদের মুখে ফুটে থাকা কয়েকটা সাদা স্নেক লিলি ফুলের গোছার দিকে আঙুল দেখিয়ে বলল, কাল যখন ডিনার সারতে এসেছিলাম তখন কিচেনের বারান্দায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখেছিলাম ফুলগুলোকে। কাছে যেতে সাহস পাইনি। আজ হঠাৎ পায়ের কাছে ওদের দেখে চমকে উঠলাম। প্রথমে ভাবলাম স্নেক লিলি কি সাপের মতো বুকে হেঁটে কিচেনের রাস্তায় চলে এলো। তারপর বুঝলাম আমরাই কোনোভাবে ওদের কাছে চলে এসেছি, একেবারে বিপজ্জনক রকমের কাছে। কিচেনের কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকে নিম্মাকে বললাম, বেড়াটাকে কে সরিয়ে অন্য রাস্তার ওপর রেখে দিল নিম্মা ভাই? আরে মরতে বসেছিলাম যে আর একটু হলে। নিম্মা আর জিনা দুজনেই তাই শুনে টর্চ নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তারপর কি নাটক, কপাল চাপড়ে মাথার চুল ছিঁড়ে ঝড়কে সাপমন্নি করে সে এক তাণ্ডব বাঁধিয়ে তুলল। মানে ওদের বক্তব্য ছিল ঝড়ের দাপটে ওই হালকা বেড়াটা নিজের জায়গা থেকে উড়ে এসে ওখানে পড়েছে। মনে হলো সেটা হতেই পারে। আর কথা না বাড়িয়ে আমি, বিনায়ক আর নিম্মা মিলে ধরাধরি করে বেড়াটাকে যথাস্থানে সরিয়ে রেখে কিচেনে ঢুকে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমরা ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর কোনো কাজ ছিল না বলে হ্যারিকেনের দম কমিয়ে রেখে শুয়ে পড়লাম। তবে তখনই ঘুম এলো না। মন বলছিল
বাঁশের বেড়াটা ঝড়ে সরে যায়নি, কেউ ওটাকে সরিয়ে দিয়েছিল। তারপর একটা সময় ঘুমে চোখ জুড়ে এলেও অন্য দিনের মতন ঘুম তেমন গাঢ় হল না। একবার যেন উত্তরের তুষার শৃঙ্গগুলোর ওদিক থেকে একটা একটানা ডাক শুনতে পেলাম, ইংরেজিতে যাকে বলে হাউলিং। এটি কি সত্যি রয়েছে? আজ সকালে ঘুম ভেঙে দেখলাম আকাশে মেঘের ছিটে ফোঁটা নেই। যত দূর চোখ যায় আশ্চর্য নীল এক আকাশ। কাল রাতের সেই আতঙ্কের কথা ভেবে নিজের ওপরেই নিজের ধিক্কার জন্মালো। আমি কি যুক্তি বুদ্ধি হারিয়ে ফেলছি? এটি যদি কোনো পাশবিক শক্তি হয় তাহলে সে পশুর মতনই সরাসরি আক্রমণ করবে, ভুল পথে চালিয়ে খাদে ফেলে কাউকে মারবার কথা ভাববে না। ওরকম ভাবনা পৃথিবীতে একটি প্রাণী ভাবে, তার নাম মানুষ। বিনায়কের পিঠে ঠেলা দিয়ে বললাম, ওহে ওঠো ওঠো, উঠে পড়ো, এই 7টা বেজে গেছে। বিনায়ক কম্বলের তলা থেকে কোন রকমের চোখ দুটো বার করে বলল, কোথায় যাবেন স্যার? মর্নিং ওয়াকে। পুরনো অভ্যেস, ছাড়তে পারি না। ওঠো। চলুন চলুন। আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে বেরোলাম। দেখলাম কাল রাতের ঘটনার পর সাবধান হয়েছে। জ্যাকেটের ভেতরের পকেটে সার্ভিস রিভলভারটা ঢুকিয়ে নিতে বলল না। বেরোবার সময় দেখলাম নিম্মা ভাইয়ের ঘর দুটোয় বাইরে থেকে হুড়কো টানা, তালা লাগানো নেই। এই গ্রামে কেউ দরজায় তালা লাগায় না। আমরা কিচেনের দিকে গেলাম। ইচ্ছে ছিল 1 কাপ করে গরম চা খেয়ে তারপর হাঁটতে বেরোবো, কিন্তু সে গুড়ে বালি। কিচেনের দরজাও দেখি বাইরে থেকে বন্ধ। সাধারণ ট্যুরিস্ট হলে আমরা নিশ্চয়ই গ্রাম ছাড়িয়ে যে রাস্তাটা আরো ওপরের দিকে উঠে গেছে সেই রাস্তাটাই ধরতাম, কারণ ওই দিকেই ঘন পাইনের বন, ওদিকেই ভিউ পয়েন্ট। কিন্তু আমরা দুজনেই এসেছি একটা কাজ নিয়ে, আর সেই কাজের জায়গা একটাই। আমি আর বিনায়ক উতরাই পথটাই ধরলাম। গ্রাম ছেড়ে বেরিয়ে যাবার আগে যে পথ ইয়েতির গুম্ফার পাশ কাটিয়ে গেছে, আমরা ইয়েতি গুম্ফাতেই যাব। সরু পাথুরের রাস্তাটা ধরে গড়গড় করে প্রায় 300 ফিট নেমে রিভার বেডে পড়লাম। দেখলাম এক আশ্চর্য দৃশ্য। 3 দিন আগে সাম্পায় আসার সময় যে নদীতে পায়ের পাতা ডোবানোর মতন জলও ছিল না, কাল রাতের বৃষ্টির ফলে সেই নদীতেই এখন বুনো হাতি ভাসিয়ে নিয়ে যাওয়ার মতন স্রোত। বোল্ডার থেকে বোল্ডারে ধাক্কা খেয়ে তীব্র বেগে ছুটে চলেছে রাশি রাশি দুধের ফেনার মতন জল। তার গর্জন শুনলে বুক হিম হয়ে আসে। রিভার বেডের গা দিয়ে নদীর মতোই এঁকে বেঁকে চলে গেছে পাথুরের রাস্তা। সেই রাস্তা ধরে 8 কিলোমিটার হেঁটে গেলেই ইয়েতি গুম্ফায় পৌঁছে যাব। সেদিকেই হাঁটছিলাম। একটা বাঁক ঘুরতেই দেখতে পেলাম 1 জন কিংবা 2 জন নয়, প্রায় 20 জন পাহাড়ি বউ নদীর ধারে একটা পাথরের ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। কাছে যেতেই দেখতে পেলাম ওদের সবার কাছেই একটা করে ভুট্টা দানায় ভর্তি ছোট মাপের বস্তা রয়েছে। খুব কৌতূহল হলো। রাস্তা ছেড়ে ঘরটার দিকে এগিয়ে গেলাম। একজন বৃদ্ধা ঘরটার দরজার কাছে বসেছিলেন আর পয়সা নিয়ে একজন একজন করে মহিলাকে ঘরে ঢুকতে দিচ্ছিলেন। আমি ওই বৃদ্ধার কাছে গিয়ে আমার মার্কা মারা হিন্দিতে প্রশ্ন করলাম, ইধার ক্যা চল রাহা হ্যায় নানিজি? বৃদ্ধা তার ভারী রংচঙে ওড়নাটা সাদা চুলে ভরা মাথার উপর তুলে দিয়ে আমার চেয়েও করুণ হিন্দিতে বললেন যে ওই ঘরের ভেতরে একটা আটা কল চলছে, আর কলটা ঘুরছে নদীর জলের তোড়ে, যাকে ইংরেজিতে বলে ওয়াটার মিল। গ্রামের বউরা ওই ওয়াটার মিলে নিজেদের চাষের ভুট্টা ভাঙিয়ে নিয়ে যেতে এসেছে। এই জিনিস আমি আগে কখনো দেখিনি। পাথরের ঘরটার পাশ কাটিয়ে খুব সাবধানে আমি আর বিনায়ক রিভার বেডে নেমে গেলাম। পেছন দিক থেকে মিলটার কর্মপদ্ধতি পরিষ্কার বুঝতে পারলাম। ভারী সরল পদ্ধতি। একটা কাঠের মোটা খুঁটির নিচের দিকে স্টিলের পাত দিয়ে তৈরি 4টে পাখনা লাগানো রয়েছে। খুঁটির মাথার দিকটা মেঝে ফুঁড়ে উঠে গেছে ওই পাথরের ঘরটার ভেতরে। জলের স্রোত ওই পাখনা কিংবা প্রোপেলারগুলোর গায়ে ধাক্কা মেরে পুরো খুঁটিটাকেই বনবন করে ঘোরাচ্ছে। বুঝতে অসুবিধে হলো না, খুঁটির সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে একটা লোহার জাঁতা টাইপের কিছুও নিশ্চয়ই ঘুরছে, যার মধ্যে পেশাই হচ্ছে
ভুট্টা দানা। হঠাৎই একটা জিনিস চোখে পড়তেই চমকে উঠলাম। দেখলাম ঘুরন্ত প্রপেলার গুলোকে একসঙ্গে ধরে রেখেছে যে লোহার রিংটা, তার গায়ে নির্মাতার লোগো আর নামের মার্কা জেসআপ অ্যান্ড কোম্পানি। মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল, তাই একদমে খাড়া পার বেয়ে আবার উঠে এলাম ঘরটার সামনে। পেছন থেকে বিনায়ক সাবধান করছিল, আরে স্যার স্যার আসতে, স্যার পড়ে যাবেন স্যার, ও স্যার আস্তে আস্তে। কিন্তু আমার তখন ওর কথা শোনার উপায় নেই। আরো প্রবল একটা টান আমাকে সামনের দিকে টানছিল, একটা আলো, একটা ক্লু। আবার সেই বৃদ্ধার সামনে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, নানিজি এই কল কিতনা পুরানা, মানে কে বানিয়েছিলেন? বৃদ্ধা জানালেন, এই কল প্রায় ওই গুম্ফার সমান বয়সী, মানে 80 বছরের পুরনো হবে। গুম্ফা তৈরির সময় যে লোহা, চাকা, কাঠ আর বেরিং টেয়ারিং বেঁচে গিয়েছিল, তাই দিয়ে নিম্মার দাদু এই কল বানিয়ে দিয়েছিলেন। 80 বছর ধরে গ্রামের লোকের উপকার করে যাচ্ছে এই কল। বিনায়ক আমার ঠিক পেছনে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। আমি ওর দিকে ফিরে চাপা গলায় বললাম, চলো। আমার বলার মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা ছিল যাতে ও কোনো প্রশ্ন না করে রাস্তা ধরে গুম্ফার দিকে পা বাড়িয়েছিল। আমি ওর কাঁধ ধরে টান দিয়ে বললাম, রাস্তা দিয়ে গেলে হবে না, এদিকে এসো। এই বলে মহিলাদের চোখ এড়িয়ে একটু ঘুর পথে আবার রিভার বেডেই নেমে পড়লাম। বিনায়ক খুব সাবধানে প্রশ্ন করল, হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা? আমরা গুম্ফার দিকে যাব, ইনফ্যাক্ট গুম্ফাতেই যাব, তবে রাস্তা দিয়ে নয়, এই রিভার বেড ধরে হাঁটবো। এসো। আসবার সময় ম্যাডামকে কথা দিয়ে এসেছিলাম, আপনি যাতে হাড়গোড় আস্ত নিয়ে ফিরতে পারেন সেই দায়িত্ব আমার। কথাটা বোধ হয় রাখতে পারলাম না। এইটা একটা হাঁটার মতো রাস্তা হলো স্যার? হাঁটার মতন রাস্তা যে নয় সেটা স্বীকার করতেই হলো। নদীর ধারে বালি নেই, মাটি নেই, শুধুই পাথর। একে তো কাল রাতের বৃষ্টির পরে প্রতিটা পাথরই পেপার ওয়েটের মতন পিছল হয়ে রয়েছে, তার উপর সব পাথরই ব্লেডের মতন ধারালো খোঁচায় ভর্তি। সঙ্গে প্রায় ঘাড়ের ওপর দিয়ে ভীম গর্জনে বয়ে চলেছে সাম্পা নদী। সেই নদীর জলে অসাবধানে একবার পা পড়লে কোথায় টেনে নিয়ে চলে যাবে এটি মালুম। আছাড় বাঁচিয়ে সাবধানে হাঁটতে হাঁটতে আমি বললাম, বিনায়ক, মনে একটা সন্দেহ জেগেছে। যদি সত্যি হয় তাহলে জ্যাকির মৃত্যু রহস্য ভেদ করব, আর যদি সত্যি না হয় তাহলে বিনায়ক অনেক বছর ধরে আমার সঙ্গে ঘুরছে। ও আর কোনো প্রশ্ন করল না, জানতো উত্তর পাবে না। আমার এই এক বদ রোগ, যখন শিকারের গন্ধ পাই তখন শুধু না কি কাজ করে, মুখ বন্ধ হয়ে যায়। মিনিট 15 হাঁটার পরে ইয়েতি গুম্ফার ঠিক নিচে গিয়ে পৌঁছলাম। এখান থেকে ঘাড় উঁচু করে তাকালে গুম্ফার দোতলার ছাদ আর প্রেয়ার হুইলের উপরের অংশটুকু দেখতে পাচ্ছিলাম। পাড়ের আড়ালে বাগান টাগান সব ঢাকা পড়ে গিয়েছিল। তাতে একদিক থেকে নিশ্চিন্ত হলাম। ওই বাগানে কিংবা একতলায় যদি দুজন লামা কিংবা ভক্তদের মধ্যে কেউ ঘোরাঘুরিও করেন তাহলে তারাও আমাদের দেখতে পাবেন না। আগেই বলেছি, এই জায়গাটায় নদীর তীরে পাথর নেই, সেই জন্যই বেশ ঘন ঝোপঝাড় গজিয়ে উঠেছে। আমরা দুহাতে সেই ঝোপ ঠেলে এগিয়ে যাচ্ছিলাম। বিনায়ক আর না পেরে জিজ্ঞেস করল, কি খুঁজছেন বলুন তো? যা খুঁজছিলাম সেটা তো পেলাম না, বোধহয় ভুলই ভেবেছিলাম, বুঝলে বিনায়ক। আমি আসলে খুঁজছিলাম স্লুইস গেটের মতন কিছু একটা, যেটা গুম্ফার দিকে নদীর স্রোতের একটা অংশকে টেনে নিয়ে যাবে। আরে আগে বলবেন তো, ওরকম একটা কি যেন পেরিয়ে এলাম মনে হচ্ছে। চলো দেখাচ্ছি। বিনায়ক ভুল বলেনি। এসব ব্যাপারে বিনায়ক বসু ভুল বলে না। এমনি এমনি ওকে এত স্নেহ করি না। ছেলেটার অবজারভেশন পাওয়ার মারাত্মক। বড় জোর 20 পা পিছিয়ে গিয়ে বিনায়ক নদীর তীরে একটা ঝোপের ডালপালা দুহাত দিয়ে সরিয়ে ইশারায় আমাকে ডাকল। আমি ওর হাতের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম ঠিক সেই জায়গাটায় একটা পাথরের ব্লক দিয়ে বাঁধানো চওড়া ড্রেনের মুখ দেখা যাচ্ছে। মুখটাকে ঢেকে রেখেছে একটা লোহার গেট,
যেটার মাথার কাছে গাড়ির স্টিয়ারিং এর মতন একটা লোহার হ্যান্ডেল লাগানো রয়েছে। পাশ দিয়ে যেতে যেতে বিনায়ক এই লোহার হ্যান্ডেলটাকেই দেখতে পেয়েছিল। এখন দুজনেই দেখলাম তার নিচে লোহার গেট, যেখান থেকে আমাদের পায়ের নিচ দিয়ে পাথরে বাঁধানো সুড়ঙ্গটা চলে গেছে ইয়েতি গুম্ফার বাগানের দিকে। সাম্পার জল ছলাৎছল শব্দ করে ওই বন্ধ গেটের গায়ে ধাক্কা মেরে চলেছে। হ্যান্ডেলটার কাছে চোখ নিয়ে গিয়ে আর যেটা আশা করেছিলাম সেটাও দেখতে পেলাম। জেসপ অ্যান্ড কোম্পানির খোদাই করা নাম। পুরো সিস্টেমটা একবার ভালো করে দেখে নিয়ে বিনায়ককে বললাম, বুঝলে বিনায়ক, বোঝাই যাচ্ছে ওই হ্যান্ডেলটাকে ঘোরালে লোহার গেটটা ওপরে উঠে যাবে আর সঙ্গে সঙ্গে সাম্পা নদীর জল তীব্র বেগে ঢুকে পড়বে ওই সরু ড্রেনের ভেতরে। জলের ফোর্স আরো বেড়ে যাবে। হ্যাঁ, আরেকটা ওয়াটার মিল? হ্যাঁ, সিস্টেমটা একই। আমরা গুম্ফার বাগানে দাঁড়িয়ে প্রেয়ার হুইলের যতটুকু দেখতে পেয়েছি তার নিচেও আরো অনেকখানি নেমে গেছে ওই পাইন গাছের গুঁড়ি। ওটাই অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটার বেস। আর এই পাথর বাঁধানো ক্যানেলটাও এখান থেকে একদম সরল রেখায় চলে গেছে রিভার বেডের লেভেলে ওই প্রেয়ার হুইলের বেস অবধি। সেখানে প্রেয়ার হুইলের একদম গোড়ায় কয়েকটা বড় মেটালের পাখনা মানে প্রপেলার লাগানো আছে, ঠিক যেমন প্রপেলার তুমি একটু আগে ওই ফ্লাওয়ার মিলের নিচে দেখে এলে। যখন নদীতে বান আসে তখন এই স্লুইস গেট খুলে দিলেই জলের তোড় ড্রেনের মধ্যে দিয়ে ছুটে গিয়ে ধাক্কা মারে প্রপেলারের গায়ে আর বিদ্যুৎ বেগে ঘুরতে শুরু করে প্রেয়ার হুইল। বিনায়ক প্রায় মিনিট খানেক চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর কেটে কেটে বলল, তার মানে ওই প্রেয়ার হুইলটাকে যেমন বাগানে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে ঘোরানো যায়, তেমনি এখান থেকে জলের তোড়েও ঘোরানো যায়। এবার বুঝতে পারছি স্যার। যে রাতে জ্যাকি মারা গিয়েছিল তার আগের রাতেও বৃষ্টি হয়েছিল, তার মানে সেই রাতেও নদীতে এরকমই বান ডেকেছিল। কেউ দূর থেকে লক্ষ্য রেখেছিল জ্যাকির ওপরে। ও যে মুহূর্তে প্রেয়ার হুইলের খুঁটিটার উপরে চড়েছে তখনই সেই লোকটা এখানে এই হ্যান্ডেলটা ঘুরিয়ে স্লুইস গেট খুলে দিয়েছে। তারপর বন বন করে ঘুরতে শুরু করেছে প্রেয়ার হুইল। চিৎকার করে উঠেছে জ্যাকি, একবার, দুবার, তিনবার। ওর আঙুলহারা হাতের মুঠি ক্রমশ আলগা হয়ে গেছে। তারপর একটা সময় ওই 3 তলা সমান উঁচু খুঁটির ডগা থেকে ছিটকে পড়েছে প্রায় 20 ফুট দূরে পাথর দিয়ে বাঁধানো চাতালের উপরে। তার সঙ্গে সঙ্গে মৃত্যু। পারফেক্ট। শুধু আর দুটো ডিটেল এর সঙ্গে যোগ করে নাও। কানে শোনা যায় এমন দুটো ডিটেল, দুটোই আমাকে বলেছে ছোট লামা রিনচেং। একটা হচ্ছে জ্যাকির বারবার চিৎকার। কোন মানুষ যদি মারা যাওয়ার আগে লড়বার সুযোগ না পায় সে একবারই চিৎকার করে ওঠে, তারপর মারা যায়। এখানে জ্যাকি কিছুক্ষণ লড়েছিল। ঘুরন্ত পাইন লগটাকে ওর আঙুল কাটা হাত আর পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। সেই জন্যই ও বেশ কয়েকবার চিৎকার করার সময় পেয়েছিল। আরেকটা শব্দের কথা রিনচেং আমাকে বলেছিল। ও যখন জ্যাকির আর্তনাদ শুনে গুম্ফার ভেতর থেকে দৌড়ে বাগানে বেরোচ্ছে তখন তেলহীন চাকার চক্করের মতন একটা ক্যাঁচকোঁচ শব্দ শুনেছিল। আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না শব্দটা কিসের হতে পারে। এখন বুঝতে পারছি। রিনচেং সেদিন যখন জ্যাকির ডেড বডির দিকে দৌড়ে যাচ্ছিল নদীর ধারে দাঁড়িয়ে তার অনেক আগেই খুনি লোকটা দেখে নিয়েছে জ্যাকি প্রেয়ার হুইলের ডগা থেকে ছিটকে গেছে, কাজ শেষ। তখনই সে স্লুইস গেট নিশ্চয়ই বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরেও ইনার্শিয়া অফ মোশনে ওই সিস্টেমটা এক পাক ঘুরেছিল আর সেই শেষ রোটেশনের শব্দটাই রিনচেং শুনতে পেয়েছিল। ওসি সুরেশ তামাংকে এসব কথা কি বলেনি? স্ট্রেঞ্জ। না, বোঝাই যাচ্ছে এই প্রেয়ার হুইলের নিচে বসানো ওয়াটার মিলের পুরো সিস্টেমটাই কোনো অজ্ঞাত কারণে 70-80 বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। হয়তো 80 বছর আগে যেসব পালা পার্বণে ওটা সারাদিন এক নাগাড়ে ঘোরানো হতো সেসব পালা পার্বণ অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। তাই সাম্পা গ্রামের লোকেদের কারোরই স্মৃতিতে নেই যে কোনোদিন জলের তোড়ে তাদের গ্রামের প্রেয়ার হুইল ঘুরত। যদি তাদের মনে থাকতো তাহলে কেউ না কেউ পুলিশ এনকোয়ারিতে সে কথা জানাতো ঠিকই। কিন্তু এবার আসল কথাটা বলুন, সেই লোকটা মানে খুনিটা কে? আমার তো একজনেরই নাম মাথায় আসছে। মনে হচ্ছে আমি আর তুমি একই রকম হাবিজাবি ভাবছি।
নিংমা শেরপা ছাড়া আর কারুর নাম ভাবতেই পারছি না। লোকটা সম্বন্ধে এইভাবে ভাবতে খারাপ লাগছে বিনায়ক, কিন্তু না ভেবেই বা কি করব বলো, এভিডেন্স যে তাই বলছে। এভিডেন্স কোথায় স্যার? এই লোহার গেটটা, এটাকে বড়জোর একটা অ্যাজাম্পশন বলা যায়, একটা ধারণা, কিন্তু এভিডেন্স তো অন্য জিনিস। সম্ভবত আজ থেকে 10-12 বছর আগে আমি তোমাদের এভিডেন্স অ্যাক্টের ক্লাস নিয়েছিলাম, কি তাই তো? সরি স্যার। শোনো বিনায়ক, এভিডেন্স আছে। এই যে আমরা নিংমার বাড়িতে অতিথি হিসেবে থাকবার জায়গা পেলাম, এটা ঠিক কোইন্সিডেন্স নয়। আমি সুরেশকে বলেছিলাম নিংমাকে রিকোয়েস্ট করতে যেন ওর বাড়িতে আমাদের থাকতে দেয়। থানার ওসি রিকোয়েস্টে না করার সাহস হয়নি নিংমার, সেই জন্যই আমরা এই বাড়িতে রয়েছি। তাই? কিন্তু কেন স্যার? এখানে আসার আগেই ওকে কেন সন্দেহ করছিলেন? কারণ জ্যাকির পোস্টমর্টমে দেখা গিয়েছিল ওর রক্তে হালকা ড্রাগ রয়েছে, যেটা মৃত্যুর বড় জোর আধ ঘন্টা আগে খাবারের সঙ্গে ওর স্টামাকে ঢুকেছিল। ড্রাগটার নেচার এমনই যেটা কাফ সিরাপেও পাওয়া যায়। খেলে হাত পায়ের ওপর কন্ট্রোল একটু কমে আসে, আর কিছু হয় না। দেখবে যে কারণে এই ধরনের অনেক কাফ সিরাপের শিশির গায়ে সাবধানবাণী লেখা থাকে, খাওয়ার পরে ড্রাইভ করবেন না। সুরেশ আমাকে কিছু বলেনি তো? আমাকেও বলেনি। তোমরা সেদিন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার ঘন্টাখানেক পরে আমি সুরেশকে ফোনে বলেছিলাম জ্যাকির পোস্টমর্টম রিপোর্টের কপি আমাকে হোয়াটসঅ্যাপ করতে। সেই রিপোর্টে জ্যাকির স্টামাকে ড্রাগের ব্যাপারটা দেখে আবার সুরেশকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম ও ব্যাপারটা নিয়ে কি ভাবছে। সুরেশ বলেছিল জ্যাকির মতন আন্ডারওয়ার্ল্ডের ছেলেরা অনেক ধরনের নেশা ভাঙ করে থাকে, এটাও সেরকমই কিছু হবে। আমার কিন্তু তা মনে হয়নি, যদিও তখনই এটার সঙ্গে ওর অদ্ভুত মৃত্যুর কি যোগ থাকতে পারে সেটা বুঝতে পারিনি। ঠিক আছে স্যার, তাই না হয় হলো, কিন্তু তাতেও নিংমা শেরপা পিকচারে আসছে কেমন করে? তোমার কি মনে আছে সেদিন সন্ধ্যে থেকে রাত অবধি জ্যাকি এই গ্রামেরই একমাত্র চায়ের দোকানটায় বসে নুন চা আর মোমো খেয়েছিল? তারপর ওই দোকানটা থেকেই হাঁটা লাগিয়েছিল মনাস্ট্রির দিকে। সুরেশকে খোঁজ নিয়ে দেখতে বলেছিলাম দোকানটার মালিককে। তারপর ও খোঁজ নিয়ে আমাকে জানিয়েছিল দোকানটার মালিক নিংমা শেরপা। সুতোরখানার পাশাপাশি ওটা ওর আরেকটা ব্যবসা। নিংমা নিজে প্রতিদিন দোকানে থাকে না, কর্মচারী দিয়ে কাজ চালায়। তবে সেদিন নিংমা নিজেই ছিল দোকানে। এবার বোধহয় যোগসূত্রটা আমিও বুঝতে পারছি স্যার। যতই ডান হাতে 3টে আঙুল কম থাক, তবু জ্যাকি ছিল একজন ক্লাইম্বার। শেষ মুহূর্তেও যদি কোন রকমের ঘুরন্ত পাইনলক বেয়ে নেমে আসে, তাই নিংমা কোনো চান্স নেয়নি। ওর খাবারে এমনভাবেই ড্রাগ মিশিয়েছিল যাতে ও হেঁটে গুম্ফা অব্দি যাওয়া কিংবা খুঁটি বেয়ে ওপরে ওঠার মতো কাজগুলো ঠিকই করতে পারে, শুধু রিফ্লেক্স অ্যাকশনগুলো একটু ঢিলে হয়ে যায়। এক্স্যাক্টলি। আর একটা কথা বলবো স্যার, আমার মনে হচ্ছে জ্যাকির মাথায় গুম্ফার নৈশ অভিযানের পুরো প্ল্যানটা গেঁথে দিয়েছিল নিংমা নিজে। ওই জ্যাকিকে বুঝিয়েছিল কিভাবে প্রেয়ার হুইল বেয়ে গুম্ফার দোতলায় সহজেই ওঠা যায়, কিভাবে জানলা খুলে চুরি করে আনা যায় ইয়েতির হার। জ্যাকি কি করবে না করবে সে সম্বন্ধে আগে থেকে না জানলে নিংমা কেমন করেই বা এখানে এসে দাঁড়িয়ে থাকবে? হিসেব মতন এখানে পৌঁছানোর জন্য ওকেও তো জ্যাকির পেছন পেছনেই বেরিয়ে আসতে হয়েছিল। আমি তোমাকে ফুল মার্কস দিলাম বিনায়ক। আমারও ধারণা 11 তারিখ নদীতে বান আসতে দেখে নিংমার মাথায় এই চমৎকার খুনের পরিকল্পনাটা গজিয়ে উঠেছিল। পূর্বপুরুষদের অসামান্য কীর্তির কথা ও নিশ্চয়ই বাবার মুখে ছোটবেলা থেকে শুনেছে। শুধু তাই নয়, আমার ধারণা একজন দক্ষ মিস্ত্রি হিসেবে ও নিজে কখনো না কখনো এই সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখেছিল ওয়াটার মিলটা এখনো কাজ করতে পারে কিনা। দেখেছিল, হ্যাঁ পারে। যদি বৃষ্টি হয়, যদি সাম্পা নদীতে হড়পা বান আসে, তাহলে ওই আটা ভাঙানোর কলের মতন গুম্ফার প্রেয়ার হুইলকেও জলের তোড়ে ঘোরানো যেতে পারে। তাহলে ব্যাপারটা এভাবে ভাবা যায়, 11 তারিখ সন্ধ্যাবেলায় নিংমা জ্যাকিকে গিয়ে বলেছিল সজ্জন আগরওয়াল যদি ওকে একটা বড়সড় পেমেন্ট দেয় তাহলে ও আর বড় লামার দলে থাকবে না। জ্যাকির রাজি না হওয়ার কোনো কারণ ছিল না। ওই সাদামাটা গ্রাম্য ছুতোর মিস্ত্রি যে ওকে খুন করতে চাইছে সেটাও ভাবে কেমন করে। তারপর নিংমা এক ঢিলে 2 পাখি মারল। একদিকে জ্যাকি নিকেশ হলো, অন্যদিকে ইয়েতির ভয়ঙ্কর প্রতিশোধের নমুনা দেখে গ্রামবাসীদের হাড় হিম হয়ে গেল। ইয়েতি রইল ইয়েতির সম্মানের জায়গায়। হঠাৎই মনে পড়ে গেল স্যার, কাল আপনি যখন প্রেয়ার হুইলের বেদির মাঝখানে ওই গর্তটার দিকে ঝুঁকে পড়েছিলেন, তখন নিংমাই সেফটির দোহাই দিয়ে আপনাকে টেনে সরিয়ে নিয়েছিল। পাক্কা শয়তান একটা। আমি আজ কিছুতেই তোমার সঙ্গে দ্বিমত হতে পারছি না বিনায়ক। আমার হলো কি,
আমরা দুজন রিভার বেড থেকেই হাঁচড়ে পাঁচড়ে নুড়ি বাঁধানো রাস্তায় উঠে এলাম। দেখলাম ঠিক ইয়েতি গুম্ফার পেছনের উঠোনের গেটের সামনে পৌঁছে গেছি। আমি বিনায়ককে বললাম, চলো একবার ছোট লামা রিনচ্যাং এর সঙ্গে একটু কথা বলে আসি। রিনচ্যাং বলছে শুধু গ্রামের মধ্যে ক্ষমতা ধরে রাখার জন্যই নাকি নিংমা বড় লামার সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু এই থিওরিটা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। হিমালয়ের শান্ত একটা গ্রামের একজন অধিবাসী, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, সে শুধু মোড়লের পোস্টটা ধরে রাখবার জন্য একটা খুন করবে, এটা বিশ্বাস করা কঠিন। এর পেছনে অন্য কোনো গল্প আছে, আর থাকলে সেটা জানবে মনাস্ট্রির লামারা। বিনায়ক একটু চিন্তিত মুখে বলল, তাই তো, যদি জানতাম মনাস্ট্রি শিফটিং এর সময় ওর পূর্বপুরুষদের শিল্পকর্মগুলো নষ্ট হবে, তাহলেও না হয় নিংমার বিরোধিতার একটা কারণ বুঝতাম। কিন্তু সজ্জন আগরওয়াল তো কথা দিয়েছে, প্রতিটা ছবি, প্রতিটা বাসন, বাদ্যযন্ত্র আর কারুকার্য করা কাঠের প্যানেল একদম যত্ন করে নতুন বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেবে। মানে নতুন মোনাস্ট্রি হবে একেবারে পুরনো মোনাস্ট্রির রেপ্লিকা। তাহলে সেই তাহলের উত্তরটাই আমরা রিনচ্যাং এর কাছে সরাসরি জানতে চাইলাম। রিনচ্যাংকে আজ কেন জানি না খুব সন্ত্রস্ত দেখাচ্ছিল। প্রথমে আমরা কিচেনেই বসেছিলাম, কিন্তু ও এদিক ওদিক তাকিয়ে বলল, এখানে কিছু বলা যাবে না, উপরে চলুন। ওপরে মানে দোতলায়, মানে ইয়েতির ঘরে? হ্যাঁ, বলেছিলাম না আমি ওই ঘরেই থাকি। ওই ঘরটাকে নিচের ঘরগুলোর তুলনায় সেফ বলে মনে হয়। আমি রাতেও ওই ঘরে শুই। কিন্তু তোমার ভয়টা কিসের? আমি একটা অদ্ভুত জিনিস জানতে পেরে গেছি। না জানলেই বোধহয় ভালো হতো। এখন আমার প্রাণের ভয় রয়েছে। আমার সিক্সথ সেন্স বলল রিনচ্যাং যে কি যেন জেনে ফেলার কথা বলছে, তার মধ্যেই আমার প্রশ্নের উত্তরটাও লুকিয়ে রয়েছে, মানে নিংমার আসল মোটিভের কথা। রিনচ্যাং আমাকে বলতেই চায়, কিন্তু ও ভয় পাচ্ছে। আমি ওকে বললাম, আরে ভয় কি রিনচ্যাং, তুমি তো আমাদের পরিচয় জানো। ওই পুলিশের তকমার কথা বলছেন তো, ওগুলো কাল সকালে আবার গায়ে লাগিয়ে নেবেন চৌবে সাহেব। কাল সকালে যখন জোরপোখরি থানার আর্মড কনস্টেবলরা আপনাদের এসকর্ট করে হিলে অব্দি নিয়ে যাওয়ার জন্য এখানে পৌঁছবে, তার আগে অব্দি আপনারা নিজেই নিরাপদ নন। আপনারা আমাকে কিভাবে রক্ষা করবেন? বিনায়কের মুখটা সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল। ও সবেমাত্র এক্সকিউজ মি বলে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রিনচ্যাং হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বলল, এই মনাস্ট্রি থেকে যে কোনো দিকে 10 কিলোমিটার চলে যান, আপনি একটা মানুষ কেন, একটা কুকুরেরও দেখা পাবেন না। তার উপরে আপনারা সমতলের লোক, পুরো পাহাড়টাই আপনাদের জন্য বদ্ধভূমি। কতভাবে আপনাদের মেরে ফেলা যায় জানেন? এখান থেকে নিংমার বাড়ি অব্দি হেঁটে যাওয়ার মধ্যেই আপনার মাথায় একটা পাথর খসে পড়তে পারে, আপনি পা স্লিপ করে খাদে পড়ে যেতে পারেন। কাজেই বেশি সাহস দেখাবেন না চৌবে সাহেব। হঠাৎই দরজার দিকে চোখ পড়তেই আমাদের সেই ভয়টা 10 গুণ বেড়ে গেল। দেখলাম কিচেনের দরজার দুটো পাল্লায় দুটো হাত রেখে দাঁড়িয়ে রয়েছে নিংমা শেরপা। ও যে কখন এসেছে, কতক্ষণ ধরে আমাদের কথাবার্তা শুনছে, কিছুই খেয়াল করিনি। তবে আমাদের চোখে চোখ পড়তেই ও এক গাল হেসে বলল, জিনা আপনাদের ডাকতে পাঠালো স্যার, সকালে চাটা অব্দি খাননি। চলুন, ও আপনাদের জন্য গরম গরম থুক বানিয়ে বসে আছে। নিংমাকে বললাম, চলো নিংমা ভাই, আসছি। তারপর গলা নামিয়ে ফিস ফিস করে রিনচ্যাংকে বললাম, দুপুরের খাওয়া দাওয়ার পর চলে আসব। ও নিঃশব্দে ঘাড় হেলিয়ে সম্মতি জানালো। নিংমার পাশ কাটিয়ে আমি আর বিনায়ক কিছুটা এগিয়ে যাওয়ার পরে পেছন থেকে ভেসে আসা কয়েকটা কথা কানে ঢুকল। নেপালি ভাষায় নিংমা বলল, ছোট লামা, এর জন্য তোমাকে অনেক বড় দাম চোকাতে হবে। প্রায় একইভাবে রিনচ্যাং উত্তর দিল, তোমার যা ক্ষমতা আছে করে নিও মোড়ল, প্রভু বোধিসত্ত্বের ছায়ায় রয়েছি, এটিকে ভয় পাই না। আমি আর বিনায়ক কিছুই না শোনার, কিছুই না দেখার ভান করে প্রেয়ার হলের ভেতর দিয়ে সামনের দরজার দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে সামনের রাস্তায় একটু পরেই নিংমা জোরে পা চালিয়ে আমাদের সঙ্গ ধরল। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, এই ছোট লামার স্বভাব ভালো নয়। 3 মাস আগে আমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল, এখনো ফেরত দিচ্ছে না। কোনো উত্তর দিলাম না। প্রাণপণে আন্দাজ করার চেষ্টা করছিলাম ছোট লামা কোন গোপন কথা জেনে ফেলেছে। সেটা জানা জরুরি, ভীষণ জরুরি। হাতে আর সময় বেশি নেই। যা করার, যা জানার, সবই আজ রাতের মধ্যে সেরে ফেলতে হবে। তখনও জানতাম না
আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। জলখাবারে গরম গরম থুকপা খেয়েছিলাম। দুপুরে ভাতের সঙ্গে চিকেন তো ছিলই, আর ছিল সবজি আর শাক পাতা মেশানো খোসা সমেত কালো উড়দ ডাল। একটু তিতকুটে স্বাদ হলেও গন্ধটা বেশ ভালোই লেগেছিল। প্রায় এক বাটি ডাল খেয়ে নিয়েছিলাম। বিনায়ক খায়নি, একবার মুখ দিয়েই ডালের বাটি সরিয়ে রেখেছিল। ওর খাবারের স্বাদের ব্যাপারে খুঁতখুঁতুনি বেশি। বিকেল থেকেই শুরু হলো পেটে অসহ্য যন্ত্রণা, বমি আর লুজ মোশন। বিনায়কের কিন্তু কিচ্ছু হয়নি। বিছানায় শুয়ে জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম নিংমার বাগানে বেলেডোনা গাছের বেড়া। ভাবছিলাম ওই বিষাক্ত পাতাগুলোর লাল রং কত সহজেই উড়দ ডালের কালোর মধ্যে মিশে যেতে পারে। জিনা আর নিংমা পালা করে আমাকে দেখে যাচ্ছিল, আর বাঙালিদের হজম শক্তি যে এত দুর্বল সেটা জানা ছিল না বলে বারবার দুঃখ প্রকাশ করছিল। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। নিজের সংযম দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। বিনায়ককে সামলে রাখাই মুশকিল হচ্ছিল। ও বারবার আমাকে নুন চিনির জল করে খাওয়াচ্ছিল আর ফিসফিস করে বলছিল, একবার শুধু পারমিশন দিন স্যার, আমি ওই নিম্মার বাচ্চাকে পাশের ঘরটায় ঢুকিয়ে থার্ড ডিগ্রি দিই, আর তা না হলে বলুন পায়ে হেঁটে এখনই হিলে হয়ে জোর পুকুরে চলে যায়, স্পোর্টস নিয়ে ফিরে আসি। আমি ওকে বোঝাচ্ছিলাম, পাগলামি করো না। নিম্মা যদি সামান্যতম আঁচ পায় যে আমরা জ্যাকির মৃত্যুর কারণ ধরে ফেলেছি, আমরা ওকে সন্দেহ করছি, তাহলে ও সিম্পলি হাওয়া হয়ে যাবে। পৃথিবীর কোন পুলিশ এই সিঙ্গালীলা স্যাংচুয়ারির ভেতর থেকে ওকে খুঁজে বার করতে পারবে না। আর তাছাড়া তুমি যাবেটাই বা কোথায়? যদি এখনই বেরো তাহলেও 7 ঘন্টার হাঁটা পথ পেরিয়ে হিলে পৌঁছতে তোমার রাত 9টা বেজে যাবে। ওই ছোট্ট গ্রামে অত রাতে কোন যানবাহনটা পাবে তুমি? তার চেয়ে এখানেই থাকো। পেটটা মোচড় দিচ্ছে। তাছাড়া এখানে তোমার আরো একটা জরুরি কাজ আছে বিনায়ক। আমার যা অবস্থা তাতে আজকের দিনটা আর বিছানা ছেড়ে উঠতে পারবো না বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে একাই একবার ইয়েতি গুম্ফায় যেতে হবে, দেখা করতে হবে নিনচেং এর সঙ্গে। তবে সে কাজটাও সহজ হবে না। কেন স্যার? নিগমা জানে নিনচেং সুযোগ পেলেই আমাদের সেই গোপন কথা বলে দেবে। কাজেই ও আর জিনা পালা করে আমাদের এই ঘরে আর গুম্ফায় নজর রাখবে। বিনায়ক রাগে গড়গড় করে উঠল, বলল, চুলোয় যাক জিনা, চুলোয় যাক নিম্মা, আমি যাব, কি আমাকে আটকা দেখি। ও তখনই বেরিয়ে যাচ্ছিল। হয়তো সেটাই ভালো হতো। তখন বিনায়ক যদি মনাশ্রীতে চলে যেত তাহলে হয়তো আরেকটা খুন, সাব্বার দ্বিতীয় খুনটা আর হতো না। কিন্তু সেটা হলো না। ঠিক তখনই আমার আবার নতুন করে একটা বমি আর পেটে যন্ত্রণার দমক এল। চোখে অন্ধকার দেখলাম। বিনায়ক আমাকে নিয়ে সেই যে ব্যস্ত হয়ে পড়ল, তারপর আবার ফুরসত পেল সন্ধ্যের পরে। এর মধ্যে পুরো সময়টাই জিনা আর নিম্মাও আমাদের সঙ্গে ছিল। তারপর একটা সময় যন্ত্রণাটা একটু কমে এলো। একটা এমন আরাম সারা শরীরে ছড়িয়ে পড়ল যে আমার চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। মনে আছে ঘুমিয়ে পড়ার আগে একবার রিস্ট ওয়াচটা দেখতে পেরেছিলাম। তখন রাত 8:10। সেই ঘুম ভেঙেছিল বিনায়কের উত্তেজিত ডাকাডাকিতে। স্যার স্যার। তখন রাত 10টা। এর মাঝের সময়ের ঘটনাটুকু আমি বিনায়কের জবানিতেই লিখছি, কারণ ও যা বলেছে তার বাইরে আমার কিছু জানবার কথা নয়, যেহেতু আমি তখন ঘুমোচ্ছিলাম। বিনায়ক বলেছিল, আপনি ঘুমিয়ে পড়ার পর কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর হঠাৎই মনে হলো এটা বসে থাকার সময় নয়। জানি না নিম্মাকে কোন খুনি প্রবৃত্তি চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রবৃত্তির উৎস যাই হোক, ওর বুদ্ধিকে তা আচ্ছন্ন করেনি। এখনো অবধি ও এমন কিছু করেনি যাতে সরাসরি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। তাই মনে হলো ছোট লামা রিনচেনকে নিম্মা খুন করতে পারে। আমাদের সামনেই তো ও আজ সকালে ছোট লামাকে হুমকি দিয়ে এসেছিল। একবার পুরো বাড়িটায় টহল দিয়ে এলাম, কাউকে দেখতে পেলাম না। কিচেনের দিকে কিছুটা এগোতেই জানলায় ভেসে উঠল জিনার মুখ। বুঝলাম ও বাড়ির দিকে নজর রাখছিল। ওখান থেকেই চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু চাই আপনার? না,
নিমা ভাই কোথায়? সাহেবের জন্য কোনো দাওয়াই টাওয়াই পাওয়া যায় কিনা খুঁজতে বেরোলো। মনে মনে বললাম, ব্যাটা নিশ্চয়ই গুম্ফার দিকেই গিয়েছে। আমি চুপচাপ পেছনের বাগান থেকে বাড়িতে ঢুকলাম। আমাদের ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেলাম। না, সামনের গেট দিয়ে বেরোয়নি, ওটা জিনার কিচেনের জানলা দিয়ে দেখা যায়। বেরিয়েছিলাম একটা সাইড দিয়ে, বেড়া টপকে। আপনি তো জানেন, রাত 8:30 মানে সাম্পায় অনেক রাত। রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়নি। শুধু ভয় লাগছিল খুনিটা চুপচাপ আমাকে ফলো করছে না তো। গ্রাম ছাড়িয়ে গুম্ফার রাস্তায় পা দিয়েই জ্যাকেটে রিনার পকেট থেকে রিভলভারটা বার করে হাতে নিয়ে নিলাম। সাবধানের মান নেই। কাউকে দেখতে পেয়েছিলে নাকি রাস্তায়? না স্যার, কেউ বাধা দিল না, কারোর সঙ্গে দেখাও হলো না। তারপরে হল পেরিয়ে পেছনের অন্ধকার বারান্দায়, সেখানেও কেউ নেই। রান্নাঘরে রিংচিং নেই। বড় আমার ঘর যথারীতি ভেতর থেকে খিল নেটে বন্ধ করা। আজ আর ভেতর থেকে ওনার স্তোত্র পাঠের শব্দ পাইনি অবশ্য। ঠিক তখন দোতলা থেকে তীব্র একটা আর্ত চিৎকার ভেসে এলো। পুলিশের চাকরি করতে গিয়ে এই চিৎকার আমাকে আগেও শুনতে হয়েছে। এটা মরণ চিৎকার। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে একসঙ্গে 2-3টে করে পাথরের সিঁড়ির ধাপ টপকে দোতলার বারান্দায় উঠে গেলাম। সেই বারান্দাও অন্ধকার। মনে পড়ল রিনচেং বলেছিল ও রাত্রিবেলায় ওই ঘরেই শোয়। আমি দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা মারলাম। 1 বার, 2 বার, 3 বার। না, কোনো সাড়া নেই। তবে একবার যেন গলা দিয়ে বেরিয়ে আসা ঘড়ঘড়ানির মতন একটা আওয়াজ পেলাম। আর ভাবার সময় ছিল না। কিছুটা পিছিয়ে গিয়ে ছুটে গিয়ে দরজার পাল্লায় শোল্ডার চার্জ করলাম। 3 বারের বার ভেতরের কাঠের খিল ক্র্যাক করে গেল। আমি ঘরের ভেতরে 1 পা দিয়েই স্ট্যাচু হয়ে গেলাম। ঘরের এক কোনায় একটা কেরোসিন ল্যাম্প চলছিল। তার আলোয় পরিষ্কার দেখতে পেলাম বিছানার উপরে উপুর হয়ে শুয়ে রয়েছে রিনচেং। পিঠের 2টো শোল্ডার ব্লেডের মাঝখানে খাড়া হয়ে রয়েছে মেটালের তৈরি গুপ্তির হাতল। মাথাটা একদিকে হেলে পড়েছে। ঘরে কাউকে দেখতে পেলে? না স্যার, কাউকে দেখতে পেলাম না। ওই ঘরে একটা বিড়াল লুকিয়ে থাকারও জায়গা নেই। আসবাব বলতে একজন শোবার মতন তক্তা। দরজা ঠিক মুখোমুখি দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা একটা কাঁচের শোকেসের মধ্যে রয়েছে ইয়েতির হাত। বিছানায় ছোট লামার বডি ছাড়া আর কিছু দেখিনি। শোকেস নিজের জায়গাতেই ছিল। জানলাগুলো সবই ভেতর থেকে ইটের গাঁথনি দিয়ে বোঝানো। দরজাও একটাই, যেটা ভেতর থেকে বন্ধ ছিল, যেটাকে সেইমাত্র আমি নিজে ভেঙেছি। ব্যাপারটার মধ্যে যে একটা ইম্পসিবল অ্যাঙ্গেল রয়েছে, সেটা ভাবতেই আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঠিক তখনই আমার সেই ভয়কে 14 গুণ বাড়িয়ে দিয়ে আমার পেছনে দাঁড়িয়ে কে যেন কি করে হেসে উঠল। ঘাড় ফিরিয়ে দেখি সিঁড়ির মুখে দাঁড়িয়ে রয়েছে নিমাসের বাপ। আমার দিকে তাকিয়ে এসে বলল, কি ছোট সাহেব, বিশ্বাস হলো তো ইয়েতির অলৌকিক ক্ষমতায়? ওকে দেখা মাত্র একটা অদ্ভুত ব্যাপার হলো। ভয়ের জায়গায় সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল রাগ, ঘৃণা। মাথায় রক্ত চড়ে গেল। কেন, কিভাবে, কখন রিনচেং খুন হলো কিছু ভাবিনি। শুধু মনে হচ্ছিল ওই জানোয়ারটাই রিনচেংকে খুন করেছে। আমি ওকে তাড়া করলাম, কিন্তু আমি ওর কাছে পৌঁছানোর আগেই নিঙ্গা কাঠ বিড়ালির মতন তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পেছন পেছন আমি দৌড়লাম। অন্ধকার বারান্দার পুরোটাই যখন প্রায় পেরিয়ে গেছি, তখনই হঠাৎ পেছন থেকে কে যেন নেপালি ভাষায় প্রশ্ন করলো, কি হয়েছে? একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম বড় লামা তার ধ্যান ঘর থেকে বেরিয়ে এসেছিল। আমি চিৎকার করে বললাম, আপনি ওপরে যান, আমি যতক্ষণ না ফিরে আসছি কাউকে ঢুকতে দেবেন না। বুঝতে পারলাম না উনি আমার কথা শুনতে পেলেন কিনা। পায়ের আওয়াজ পাচ্ছিলাম না, তাই দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে দেখলাম উনি ইতিমধ্যেই প্রায় সিঁড়ির বাঁকে পৌঁছে গেছেন। আমি ফেরার পরেও দেখেছি উনি ওই ইয়েতির ঘরের দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। উঁচু নিচু পাহাড়ি রাস্তায় শয়তানটাকে চেস করে প্রায় 2 কিলোমিটার দৌড়ানোর পরেও ওকে ধরতে পারলাম না। আপনাকে সব জানানোই ঠিক মনে হলো, তাই ফিরে এলাম। বিনায়কের কথা শুনতে শুনতেই আমি গায়ে জ্যাকেট চাপিয়ে নিয়েছিলাম, মাথায় পরে নিয়েছিলাম টুপি। যখন পায়ের জুতোর ফিতে বাঁধছি, তখনই অনেক লোকের উত্তেজিত গলার আওয়াজ পেলাম। আওয়াজটা আসছিল বাইরে থেকে, মানে নিংমা শেরপার বাড়ির বাগান থেকে। আমি আর বিনায়ক বাইরে বেরোতেই আমাদের দিকে অনেকগুলো আঙুল উঠে এলো। ওদের অভিযোগ বুঝতে পারছিলাম, আমরাই ইয়েতির ঘুম ভাঙিয়েছি। আমাদের পাপেই ছোট লামা রিনচেংকে মরতে হয়েছে। আমরা যেন এই মুহূর্তে
গ্রাম ছেড়ে চলে যাই। চাপা গলায় বিনায়ককে বললাম, কোনো কথা না বলে মুখ নিচু করে গুম্ফার দিকে হাঁটা লাগাও। তুমি পুলিশে চাকরি করো, নিশ্চয়ই জানো মব কোনো যুক্তি মানে না, মবের সঙ্গে তর্ক চলে না। শুধু খেয়াল রাখো নতুন করে যেন ওদের রাগের আগুনে ঘি না পড়ে। বিনায়কও চাপা গলায় বলল, বুঝতে পারছি, আসলে এখানে একটা মাস হিস্টেরিয়া শুরু হয়ে গেছে। লোকজন ইয়েতির আতঙ্কে পাগলের মতো আচরণ করছে। অবশ্য ওদেরই বা দোষ দেবো কেমন করে? আমার নিজেরই মাথাটা কেমন পাগল পাগল লাগছে। একটা বন্ধ ঘরের মধ্যে ছোট লামা খুন হয়ে গেল। আমি প্রায় সামনে দাঁড়িয়ে দেখলাম। এ কি ব্যাখ্যা দেবো স্যার, অলৌকিক ছাড়া? আমি কোনো উত্তর না দিয়ে আরেকটু জোরে পা চালাবার চেষ্টা করলাম। আমার ইয়েতিকে ভয় লাগছিল না, ভয় লাগছিল ওই মাস হিস্টেরিয়াকে। ওরা যদি দলে দলে গুম্ফার ভেতরে ঢুকে পড়ে, যদি ওদের পায়ে পায়ে সমস্ত এভিডেন্স নষ্ট হয়ে যায়। গুম্ফায় পৌঁছে দেখলাম এক আশ্চর্য পরিবেশের সৃষ্টি হয়েছে। অত রাতেও প্রায় ৮-১০টা হ্যাজাকবাতির আলোয় সামনের বাগানটা আলো হয়ে রয়েছে। চলছে ক্রমাগত মন্ত্রপাঠ, থেকে থেকে বেজে উঠছে ঝাঁঝর, করতাল আর রামসিঙ্গা। কয়েকজন লোক বড় বড় বাঁশের চোঙার মধ্যে থেকে গুম্ফার সীমানা বরাবর মন্ত্রপুত ছাং মানে লোকাল মদ ছেটাচ্ছিল, ক্রুদ্ধ আত্মাকে শান্ত করার চেষ্টা আর কি। আসরের মাঝখানে যে দুজন বসেছিলেন, আমাদের ঢুকতে দেখেই তারা জ্বলন্ত চোখ মেলে তাকালেন। গ্রাম প্রধান নিংমা শেরপা আর বড় লামা সামডুক। বড় লামা কয়েকজন ইয়াং ছেলেকে চোখের ইশারায় কাছে ডেকে ফিসফিস করে কি যেন বললেন। তারা আমার আর বিনায়কের দিকে এগিয়ে এসে ভদ্র ভাষাতেই বলল, আপনাদের রিকোয়েস্ট করছি, গুম্ফার ভেতরে পা দেবেন না। এটা অবিশ্বাসীদের জায়গা নয়। এই গ্রামটাই আপনাদের মতো অবিশ্বাসীদের জন্য নয়। আমি শান্তভাবে বললাম, কেন, আমরা কি করেছি? দশাশই চেহারার একটা লোক বিনায়কের দিকে আঙুল তুলে বলল, উনি আমাদের গ্রাম প্রধানের গায়ে হাত তুলেছেন। এরপরও যে আপনাদের গ্রাম থেকে বার করে দিচ্ছি না, তার একটাই কারণ, আপনারা আমাদের অতিথি। আপনারা ফিরে যান, নিংমা ভাইয়ের বাড়িতে ফিরে যান। কেউ আপনাদের কোনো ক্ষতি করবে না, তবে কাল অবশ্যই সাম্পা ছাড়বেন। ঠিক আছে, চলে যাচ্ছি। শুধু তার আগে একবার ইয়েতি দেবতার ঘরটা দেখে আসতে দিন। কথা দিচ্ছি কোনো জিনিসে হাত দেব না, কোনো ছবি তুলব না। শুধু একবার ছোট লামাকে শেষ দেখা দেখেই ফিরে আসব। ওরা আর কিছু বলার আগেই জমায়েতের কেন্দ্রস্থল থেকে নিংমা শেরপা চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, যেতে দে ওদের, যেতে দে। বড় সাহেব নিজের চোখে দেখে আসুন একটা অবিশ্বাসী কি শাস্তি পেয়েছে। দেখে আসুন, আর বাড়ি ফিরে গিয়ে ওনাদের মনিক সজ্জন আগারওয়ালকে বলুন, গুম্ফা সারানোর কথা চিন্তা করলেও ওর উপরেও একদিন এরকম শাস্তির খাড়া নেমে আসবে। এই বিজয়, বিজয় যা, তুই সাহেবদের সঙ্গে যা, দেখবি ওনারা যেন কোনো জিনিস জায়গা থেকে না সরান। একটা বছর 20-21 জোয়ান ছেলে আমাদের কাছে এসে বলল, চলুন। আর চোখে দেখলাম বিনায়কের মুখটা রাগে টকটকে লাল হয়ে উঠেছে। আমি ওকে বললাম, শান্ত হও বিনায়ক, অবস্থাটা বোঝো। পুরো গ্রামের বিরুদ্ধে তুমি একা যেতে পারবে না। ইতিমধ্যেই নিংমাকে তাড়া করে ওদের খেপিয়ে দিয়েছে, আর খেপিও না। চলো। আমি আর বিনায়ক ওই বাগানের জমায়েতের পাশ কাটিয়ে শটান উঠে গেলাম দোতলায়। সিঁড়ি দিয়ে উঠেই বেশ চওড়া এক টুকরো দালান। সিঁড়ির মুখোমুখি দালানের উল্টো দিকে একটাই মাত্র ঘরের দরজা। তার মানে দোতলার পুরোটা জুড়ে এই একটাই ঘর, যেখানে ইয়েতির হাড়ের অধিষ্ঠান। দরজার পাল্লা দুটো তখনো আধখোলা অবস্থায় কবজার সঙ্গে ঝুলছিল। বুঝলাম বিনায়কের শোল্ডার চার্জের ধাক্কায় শুধু খিড়ি ভাঙেনি, কবজাও আলগা হয়ে গেছে। ঘরটার ভেতরে তখনও ঠিক আগের জায়গাতেই কেরোসিনের ল্যাম্পটা জ্বলছিল, এবং ঠিক আগের মতনই বিছানার ওপরে উপুর হয়ে পড়েছিল ছোট লামা রিনচেংয়ের মৃতদেহ। তার পিঠের মাঝখানে যেটা গাঁথা রয়েছে, সেই অস্ত্রটাকে বাংলায় বলে গুপ্তি। ওর অর্ধেকটা হাতল আর অর্ধেকটা ধারালো ফলা। ফলাটাকেও একটা খাপের মধ্যে ঢুকিয়ে রাখা যায়, তখন পুরো জিনিসটাকে একটা সাধারণ ছোট লাঠির মতন দেখতে লাগে। গুপ্তির খাপটা বিছানার পাশে মেঝেতে পড়েছিল। আমাদের সঙ্গে যে ছেলেটা এসেছিল, ওর নাম বিজয়। ওকে জিজ্ঞেস করলাম, অস্ত্রটা চেনো? হ্যাঁ চিনি, দেখছিনি তো,
এই ঘরের দেয়ালে পুরোনো আমলের আরো অস্ত্রশস্ত্র ঝুলছে। তার মধ্যেই ওই উত্তরের দেওয়ালের মাঝ বরাবর চাকুটাকে ঝুলতে দেখেছি। ছেলেটা দেয়ালের যে অংশটার দিকে আঙুল দেখালো সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম ওখানকার দেয়ালের কিছুটা অংশে লম্বা ফ্যাকাশে একটা দাগ। দেখলেই বোঝা যায় ওখান থেকে ওই মাপেরই কিছু একটা খুলে নেওয়া হয়েছে। এবার বিছানার কাছে এগিয়ে গেলাম, দেখলাম মৃতদেহের পা থেকে পেট অবধি কম্বলে ঢাকা। মাথাটা উপুর অবস্থাতেও একদিকে সামান্য কাত হয়েছিল, তাই চোখ দুটো দেখতে পেলাম। ঘুমের মধ্যেই কি খুন করা হয়েছে ওকে? মনে হলো না। তাই যদি হতো তাহলে চোখ দুটো এমন বিস্ফারিত হয়ে থাকতো না। বিনায়ক পেছন থেকে আস্তে করে ডাকল, স্যার। মুখ না ফিরিয়েই বললাম, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেছো বিনায়ক? কি স্যার? ভালো করে দেখো, আলখাল্লায় 3 জায়গায় 3টে ছেঁদা। তার মানে মোট 3 বার স্ট্যাব করা হয়েছে। প্রথম 2 বার পাঁজরার হাড়ে লেগে ছুরি ছিটকে উঠেছে, তৃতীয়বার হাড়ের ফাঁক খুঁজে পেয়েছে। অথচ তুমি মাত্র একবারই চিৎকার শুনতে পেয়েছিলে। আরো একটা কথা। কি স্যার? অপদেবতাকেও তাহলে আনাড়ি খুনির মতন মোক্ষম জায়গাটা হাতড়ে বেড়াতে হয়। প্রবলেম হচ্ছে মার্ডার হতে গেলে একজন মার্ডারারকে লাগে, তাকে ঘরে ঢুকতে হয়। ঠিক, সেক্ষেত্রে একটা পসিবিলিটির কথা ভেবে দেখেছো বিনায়ক? এখনো অবধি সবচেয়ে বেশি সন্দেহ করা যায় তোমাকে। আমাকে? মানে? বিনায়ক আমার হাত খামচে ধরল, ওর চোখ দুটো গোল গোল হয়ে গেছে। কেন করব না? তোমার গল্পটা যদি বিশ্বাস না করি, যদি বলি দোতলা থেকে কোনো আর্তনাদ ভেসে আসেনি, তুমি দরজা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত রিংচেংকে খুন করেছ, এছাড়া এই মুহূর্তে আর কোনো এক্সপ্লেনেশন তো মাথায় আসছে না। এক্সেলেন্ট স্যার, এক্সেলেন্ট। এই আপনার বিবেক। আপনি কি মানুষ? মানুষই, তবে একটু নিষ্প্রিয় ধরনের মানুষ। যাই হোক, শোনো, উত্তেজিত হয়েও না। তোমাকে সন্দেহ করছি না, তুমি আমার বন্ধু বলে করছি না তা নয়। কয়েকটা ঘটনা ইন্ডিকেট করছে যে তুমি খুনটা করোনি। কথাটা শেষ হওয়ার আগেই খোলা দরজার দিকে চোখ পড়ল। চেঁচিয়ে উঠলাম, কে ওখানে? আমার চিৎকার শুনে আমাদের সঙ্গী ছেলেটা মানে বিজয় আর বিনায়ক একসঙ্গে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ আতিপাতি করে এদিক সেদিক খুঁজে এসে বলল, কাউকে তো দেখতে পেলাম না। তাই? তাহলে কি ভুল দেখলাম? স্পষ্ট মনে হলো একটা রোমশ জানোয়ার যেন। যাকে, চলো আমরা এবার ফিরি। ভাই, তুমি কাউকে বলো এই দরজাটায় তালা দিয়ে রাখতে। বিজয় বাধ্যর মতন ঘাড় হেলালো। আমি আর বিনায়ক সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। বড় লামা আর নিম্মা শেরপা দুজনেই আমাদের দেখে জমায়েত ছেড়ে উঠে এলো। নিম্মা বলল, কি ধরতে পারলেন নাকি রিংচেংয়ের খুনিকে? জীবনে এই প্রথম এমন আশ্চর্য সিচুয়েশনের মধ্যে পড়লাম, বুঝলেন নিম্মা ভাই। একটা পাথরের সিন্দুকের মতন ঘর, ভেতর থেকে দরজা বন্ধ, অথচ সেই ঘরের ভেতরে একজনকে পিঠে ছুরি মেরে খুন করা হলো। না, সত্যি বলছি, আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমার কথা শুনে নিম্মা আর বড় লামার মুখের পাথুরে ভাব একটু নরম হয়ে এলো। আমাদের কয়েকজন লোক সান্দাকফু দিকে রওনা হয়ে গেছে। সান্দাকফু থেকে মোবাইলের টাওয়ার পাওয়া যায় জানেন নিশ্চয়ই। তার মানে এতক্ষণে হয়তো সুরেশ তামাং সাহেব ছোট লামার মৃত্যুর খবরও পেয়ে গেছেন। কাল ভোরেই উনি বডি নিয়ে যাওয়ার জন্য চলে আসবেন। আপনারা দুজনেও ওদের সঙ্গেই ফিরে যান। নিশ্চয়ই। আর এখানে থেকে কি করব? একটা খুনের রহস্যের জট ছাড়াতে এসেছিলাম, উল্টে আর একটা হত্যার জটে জড়িয়ে পড়লাম। ঠিক আছে গুরুজি, আবার পরে কখনো দেখা হবে। আর আমার এই ভাইটি যদি কর্তব্যের খাতিরে আপনাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে থাকে তাহলে ওকে ক্ষমা করে দেবেন। আমার কথা শুনে বড় লামা বললেন, না না, সে কি কথা, ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে? উনি তো ওনার ডিউটি করেছেন। যাই হোক মিস্টার চৌবে, আপনি বুজুর্গ আদমি, আপনি একটু সজ্জন আগরওয়ালাকে বোঝাবেন ইয়েতির অভিশাপ নিয়ে আমরা যা বলেছিলাম তা কিন্তু মিথ্যে নয়। উনি যেন এখানে রিসর্ট বানানোর প্ল্যানটা এবারে ক্যান্সেল করেন। নিশ্চয়ই বলবো। আচ্ছা চলি, গুড নাইট। নিম্মার বাড়িতে আমাদের জন্য নির্দিষ্ট ঘরটায় পৌঁছানোর আগে অবধি বিনায়ক একটাও কথা বলল না। পুরো রাস্তাটাই গুম হয়ে হাঁটল।
ঘরে ঢুকে দেখলাম আমাদের দুজনের রাতের খাবার টেবিলে ঢাকা দেওয়া রয়েছে। আমি কিছু খেলাম না। বিনায়ক কোন রকমে ঠান্ডা তরকারি দিয়ে দুটো রুটি গলাধ্যকরণ করল, তারপর একটা চেয়ার টেনে নিয়ে আমার মুখোমুখি বসে বলল, এবার বলুন তো স্যার, কোন কোন কারণে আপনি আমাকে আপনার সন্দেহের আওতা থেকে বাদ দিলেন? 1 নম্বর, তুমি দরজা ভেঙে ঢোকার পরেও রিনচেং তোমাকে খুনের সহজ সুযোগ দেওয়ার জন্য বিছানায় উপুড় হয়ে শুয়ে রয়েছে, এটা জাস্ট ভাবা যাচ্ছে না। দরজার পাল্লায় প্রথম ধাক্কাটার সঙ্গে সঙ্গেই যে কেউ বিছানা ছেড়ে উঠে আসত, ভেতর থেকে দরজা চেপে ধরত, বাঁচার জন্য মরিয়ার মতন স্ট্রাগল করত, আর সারা ঘরে সেই স্ট্রাগলের চিহ্ন ছড়িয়ে থাকত। এখানে তেমন কিছু দেখলাম না, তার মানে মোস্ট প্রবাবলি তুমি ঘরে ঢোকার আগেই ওর মৃত্যু হয়েছিল। আর 2, নিস্তব্ধ রাত্রিরে একটা আর্তনাদ, তারপরে 3 বার কাঠের দরজার উপরে তোমার শোল্ডার চার্জিং এর আওয়াজ। এত শব্দের পরেও বড় লামা ঘর থেকে বেরোননি। উনি বেরিয়েছেন যখন তুমি নিংমাকে তাড়া করে গুম্ফা থেকে বেরিয়ে যাচ্ছ তখন। এবার প্রশ্ন হচ্ছে, উনি এত দেরি করলেন কেন? সত্যি তো, কেন? উত্তর না দিয়ে ঘড়ি দেখলাম, রাত 2টো। বললাম, মন বলছে কাল খুব ভোরে উঠে পড়তে হবে আমাদের। শুয়ে পড়ো বিনায়ক। আমি সন্ধেবেলায় অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, এবার ওই চেয়ারটায় বসে একটু ভাববো। হ্যারিকেনের আলোটাকে ঢিমে করে দিয়ে জানালার ধারে চেয়ারটা টেনে নিয়ে বসলাম। একটু বাদে বিছানা থেকে বিনায়কের আক্ষেপ শুনতে পেলাম। এই প্রথম উমাশঙ্কর চৌবেকে হেরে যেতে দেখলাম। আর কোনো কথা বলল না, ঘুমিয়ে পড়েছিল নিশ্চয়ই। আমি সারা রাত ঘুমোইনি। বিনায়ককে অনেকবার বলেছি, ক্লু, এভিডেন্স এসব দিয়ে কোনো ক্রাইমকে পুরোটা বোঝা যায় না, বুঝতে হয় কল্পনা দিয়ে। ডিটেকটিভকে মনে মনে ক্রিমিনাল হয়ে যেতে হয়। ক্রিমিনালের চোখ দিয়ে ক্রাইমের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোকে আবার রিকনস্ট্রাক্ট করতে হয়। রাত যেটুকু বাকি ছিল, আমি বসে বসে সেই অসম্পূর্ণ চিত্রনাট্যটাই তৈরি করলাম। কাল ভোরে সুরেশ তামাং এখানে পৌঁছলে ওকে সবটাই বলতে হবে তো। ভোর হল, পৃথিবীর অপরূপতম ভোরগুলোর মধ্যে একটা। জানলার সারসির সামনে গিয়ে দাঁড়ালাম। হাতের তালু দিয়ে কাচের গায়ে জমে থাকা ভাপের পাতলা চাদরটা মুছে দিতেই দেখতে পেলাম ছাইয়ের স্তূপের মতন পাহাড়গুলোর একদম চূড়োর কাছটায় কে যেন একটা করে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিয়ে চলে গেছে। পাখিগুলো কম্পিটিশনে নেমেছিল কে কত মিষ্টি করে গান গাইতে পারে। দিগন্ত থেকে নিচে চোখ নামিয়ে দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশের উর্দি গায়ে 8 জন লোক সামনের রাস্তা ধরে হেঁটে আসছে। ডাক দিলাম, বিনায়ক, বিনায়ক, উঠে পড়ো, সুরেশ আর তার টিম এসে গেছে, ওঠো ওঠো। সুরেশ আমাদের ঘরে ঢুকল, তবে তার আগে ওর সহকর্মীদের নির্দেশ দিল গুম্ফায় চলে যেতে। ওদের মধ্যে 2 জন একটা ভাঁজ করা স্ট্রেচার বয়ে নিয়ে যাচ্ছিল। বুঝতে পারলাম ফালুট অবধি ছোট লামার ডেড বডি ওই স্ট্রেচারে করেই নিয়ে যাওয়া হবে। সব কাজ সারা হলে সুরেশ আমার মুখের দিকে তাকালো এবং যাকে বলে আঁতকে উঠল। এ কি অবস্থা হয়েছে স্যার আপনার চোখ মুখের? শরীর খারাপ? ওকে সংক্ষেপে বললাম কালকের অসুখের অগ্রপশ্চাৎ, এবং তার সঙ্গেই বললাম ছোট লামার অলৌকিক মৃত্যুর পটভূমি। সুরেশের মুখের অবস্থা দেখে মায়া হচ্ছিল। ও নিজের মনে বিড়বিড় করে বলল, কালকেও লালবাজার থেকে ফোন এসেছিল, আগামীকাল রিপোর্ট সাবমিট করতে হবে। জানি না কি বলবো, এখনো জ্যাকির মৃত্যুর ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না স্যার। তারপর ছোট লামার এই অলৌকিক মৃত্যু। ইতিমধ্যে বিনায়ক চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এসেছিল। 3 জনে বারান্দায় 3টে চেয়ার টেনে নিয়ে বসলাম। একটু পরেই জিনা এসে ঠকাস ঠকাস করে আমাদের সামনে টি টেবিলে 3 কাপ চা নামিয়ে রেখে চলে গেল। একবারও কারুর মুখের দিকে তাকালো না। মনে মনে হাসলাম। অবাঞ্ছিত অতিথিকে বিদায় হতে বলার কায়দাটা সারা দুনিয়ায় এক। নিংমা মনে হয় কাল রাতে আর বাড়ি ফেরেনি। জিনাও ওর চায়ের দোকানের কর্মচারীটিকে নিয়ে বেরিয়ে গেল। আমি গুছিয়ে বসে সুরেশকে বললাম,
আমার রিপোর্ট কিন্তু তৈরি, ওসি সাহেব, আপনি অনুমতি দিলে পেশ করি। সুরেশ আর বিনায়ক দুজনেরই মুখ দুটো একসঙ্গে হা হয়ে গেল। সুরেশ বলল, ইজ ইট? আমি তো ভাবলাম আপনিও আমাদের মতন যাকে বলে ঘেঁটে আছেন। আজ্ঞে না। জ্যাকি খুন হয়েছিল? অবশ্যই। খুনি কে? নিংমা শেরপা। সুরেশকে জলস্রোতে চালিত প্রেয়ার হুইলের মেকানিজম সবিস্তারে বোঝালাম। বললাম, মাটির ওপরে যতটা অংশ রয়েছে, মানে পাইন লগ আর মেটাল সিলিন্ডার, ওখান থেকে আর কিছু পাবে না। পাইন লগটায় তাড়াহুড়ো করে আলকাতরা লাগানো হয়েছে, মেটাল সিলিন্ডারটাও পালিশ করা হয়ে গেছে। তবে আমার ধারণা মাটির নিচে যে পার্টস রয়েছে তার কোনোটায় নিংমা শেরপার তেলকালি মাখা হাতের ছাপ এখনো খুঁজলে পেয়ে যাবে। বাকিটার জন্য ওকে থানায় বসিয়ে ইন্টারোগেট করতে হবে। নিংমা হার্ডকোর ক্রিমিনাল নয়, সাইকোপ্যাথ। একটা পার্টিকুলার বিষয়ই ওর মধ্যে খুনের প্রবৃত্তি জাগিয়ে তোলে। ও যদি বুঝতে পারে তুমি সেই বিষয়টা জানো, তাহলেই ও ব্রেকডাউন করবে। মানে আমি তো ব্যাপারে কিছুই জানি না। বিনায়ক আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি জানেন স্যার? জানি বিনায়ক, এই সেই লামাজ সিক্রেট। রিনচেং আমাদের যে গোপন কথাটা বলে যেতে চেয়েছিল, সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে দ্বিতীয় খুনের ঘটনাটা যেভাবে রিকনস্ট্রাক্ট করেছি সেটা তোমাদের বলি, না হলে তোমাদের মাথা থেকে অলৌকিকের ধোঁয়াশাটা কাটবে না। এ কথা ঠিক, যেভাবে বন্ধ ঘরের মধ্যে রিনচেং খুন হয়েছে সেটা ইম্পসিবল ক্রাইমের পর্যায়ে পড়ে। কিন্তু সত্যিকারেই তো আর প্রকৃতির দুনিয়ায় অসম্ভব কিছু ঘটে না। যা ঘটে তা প্রকৃতির নিয়ম মেনেই ঘটে। রিনচেং মোটেই বন্ধ ঘরের মধ্যে খুন হয়নি। এবার কিভাবে খুন হয়েছে সেটা বলার আগে বিনায়ককে কয়েকটা কথা জিজ্ঞেস করি। আই এম রেডি, প্লিজ শুট। গতকাল রাত 9টা নাগাদ মনাস্ট্রির পেছনের অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে তুমি যে মুহূর্তে আর্তচিৎকারটা শুনতে পেয়েছিলে, তুমি ধরেই নিয়েছিলে ওটা রিনচেং এর আর্তনাদ। কারণ তুমি জানতে রিনচেং দোতলায় ইয়েতির ঘরে ঘুমোয়, তাই না? হ্যাঁ স্যার। একইভাবে ইয়েতির ঘরের দরজায় 2-4 বার নক করার পরেও যখন সাড়া পেলে না, তখন তোমার মনে হলো দরজাটা ভেঙে ফেলা জরুরি। কারণ ছোট লামা নিজেই আমাদের বলেছিল ও বিপদের আশঙ্কা করছে, কাজেই তুমি দরজা ভেঙে ফেললে। হ্যাঁ স্যার। অর্থাৎ তুমি যাই করছিলে করে চলেছিলে পূর্ব অনুমানের ভিত্তিতে, ইংরেজিতে যাকে বলে প্রিকনসিভড নোশন। একইভাবে দরজা ভাঙার পর যখন তুমি দেখলে লাল আলখাল্লা গায়ে দিয়ে মুন্ডিত মস্তক শীর্ণ কায় এক ব্যক্তি উপুর হয়ে পড়ে আছে এবং তার পিঠের মাঝখানে একটা কিছু খাড়া হয়ে রয়েছে, তখনই তোমার মনে হলো ওটা রিনচেং না হয়ে যায় না, রিনচেং খুন হয়েছে। আমি জানি বিনায়ক, তোমার অবজারভেশন পাওয়ার মারাত্মক। আলখাল্লাটার রং যদি লাল না হয়ে অন্য কিছু হতো তাহলে তুমি দেখতে পেতে ওই পোশাকে কোনো রক্ত লেগে নেই। এক্ষেত্রেও তোমার প্রিকনসিভড নোশন তোমাকে বলেছিল রক্তের দাগ আছে, আলখাল্লার লাল রঙের সঙ্গে মিশে আছে। বিনায়ক কোনো উত্তর দিল না, শুধু ওর চোখ দুটো একটু বড় হয়ে গেল। তুমি আর এগিয়ে গিয়ে মৃতদেহটাকে কাছ থেকে দেখার চেষ্টা করলে না। তুমি ভাবলে না ওই গুম্ফায় আরেকজন থাকে যে ঠিক একই রকম লম্বা, রোগা এবং যার মাথাও কামানো, উপরন্তু যার পোশাক ওই একই, লাল আলখাল্লা। সুরেশ এবং বিনায়ক একসঙ্গে বলে উঠল, বড় লামা। এক্স্যাক্টলি। কিন্তু তিনি তো বহাল তবিয়তে বেঁচে আছেন। তিনি মারা গেছেন কে বলল? তিনি শুধু একটা আধো অন্ধকার ঘরে কম্বলের স্তূপের মধ্যে শরীরের অনেকটা ঢুকিয়ে উপুর হয়ে শুয়েছিলেন এবং পিঠের মাঝখানে কম্বলের ভাঁজের মধ্যে কোনোভাবে আটকে রেখেছিলেন গুপ্তির খালি খাপটাকে, যেটার সঙ্গে নাকি গুপ্তির হাতলের চেহারায় কোনোই তফাৎ নেই। তুমি এক পলক দেখে ধরে নিলে হাতলটা শরীরের বাইরে জেগে আছে আর ফলাটা ঢুকে গেছে পিঠের মাংসের ভেতরে। তিনি আরেকটা কাজ করেছিলেন, ওইভাবে শুয়েই তিনি গলা ফাটিয়ে চিৎকার করে উঠেছিলেন। সেই চিৎকার শুনে তুমি দৌড়ে উঠে গেলে দোতলায় এবং ইয়েতির ঘরের দরজা ভেঙে ফেললে। মোবাইল ফ্ল্যাশ লাইটের আলোয় ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলে। তোমার মনে হলো বন্ধ এবং জনশূন্য ঘরের ভেতরে খুন হয়েছে রিনচেং। তোমার এই মনে হওয়াটা খুব জরুরি ছিল ওদের জন্য।
ওরা চেয়েছিল তোমার মতন একজন পুলিশ অফিসারের সাক্ষ্য থেকেই উঠে আসুক ইয়েতির অলৌকিক ক্ষমতার প্রমাণ। কিন্তু ওদের সমস্যা হতো যদি তুমি তারপরে ঘরে ঢুকে মৃতদেহের মুখ দেখতে যেতে। কাজেই ঠিক সেই মুহূর্তে সিঁড়ির কাছে দাঁড়িয়ে তোমাকে টেনে নিয়ে উল্টো দিকে চলে গেল নিম্মা। ছোটবেলায় ফুটবল খেলেছ নিশ্চয়ই। ধরো মিডফিল্ডারের পায়ে বল, সে নিজের টিমের ফরওয়ার্ডদের পজিশন নেওয়ার জন্য একটু অপেক্ষা করছে, দেখছে কাকে পাস দেওয়া যায়। ঠিক তখনই একজন ফরওয়ার্ড হঠাৎ বল ছাড়াই গোলের দিকে দৌড় শুরু করলো। বিপক্ষের ডিফেন্ডাররা ভাবলো বলটা ওর কাছেই যাবে। ওরা যখন তাকে আটকাতে ব্যস্ত হয়ে পড়লো তখন মিডফিল্ডারের কাছ থেকে একটা নিখুঁত পাসে বলটা গিয়ে পৌঁছলো একদম ফাঁকায় দাঁড়িয়ে থাকা অন্য একজন ফরওয়ার্ডের পায়ে। সে গোল দিয়ে চলে এলো। প্রথম ফরওয়ার্ডের ওই দৌড়টাকে ফুটবল মাঠের পরিভাষায় বলে ডামি রান। নিম্মা শেরপা কাল রাতে ডামি রান দিয়ে তোমাকে উল্টো দিকে টেনে নিয়ে গিয়েছিল। গোল মাউথ ফাঁকা পড়েছিল বড় লামার জন্য। কি করেছিলেন বড় লামা? ওর হাব ভাব দেখে বুঝতে পারছিলাম বড় লামা যে কি করেছিলেন সেটা ও এবার নিজেও অনেকটা আন্দাজ করতে পারছে। একতলায় বড় লামার ঘরে কাল বড় লামা শোননি, উনি শুয়েছিলেন দোতলায় ইয়েতির ঘরে। বড় লামার ঘরে শুয়েছিল রিনচেং। আমার কাছে প্রমাণ আছে। রিনচেং একতলা থেকে বড় লামার ওই চিৎকার এবং তারপরেই তোমার দরজা ভাঙার শব্দ নিশ্চয়ই শুনেছিল, কিন্তু ও বুঝতে পারেনি ঠিক কি ঘটছে। ও প্রাণ ভয়ে বন্ধ দরজার আড়ালে লুকিয়েছিল আর দরজার ফাটলে চোখ রেখে বুঝবার চেষ্টা করছিল কি হয়েছে। তারপর যে মুহূর্তে ও দেখলো তুমি নিম্মাকে তাড়া করে নিয়ে বেরিয়ে যাচ্ছ, তখন ও কিছুটা নিরাপদ বোধ করলো এবং ঘর থেকে বেরিয়ে এসে তোমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তুমি ভাবলে প্রশ্নটা করলেন বড় লামা। এটা ঠিক যে রিনচেং বড় লামার ধ্যান ঘর থেকেই বেরিয়ে এসেছিল, কিন্তু তুমি দুটো জিনিস ভাবলে না। এক, বড় লামা তোমাকে প্রশ্ন করতেন বাংলায়, নেপালিতে নয়। আর দুই, বড় লামা সিঁড়ি দিয়ে উঠে গেলে কাঠের খড়মের শব্দ পেতে। তুমি যেমন বলেছ তেমন নিঃশব্দে উনি উঠতে পারতেন না। বিনায়ক অনুশোচনার ভঙ্গিতে ডাইনে বাঁয়ে দুবার মাথা নাড়ল। এবার যা বলবো সেটা পুরোটাই আমার কল্পনা, তবে একমাত্র এভাবেই ঘটনাটা ব্যাখ্যা করা যায়। রিনচেং ইয়েতির ঘরে ঢুকে বড় লামার শরীরের ওপর ঝুঁকে পড়ল। ও ভেবেছিল বড় লামা খুন হয়েছেন। ও ঝুঁকে পড়া মাত্রই বড় লামা বিদ্যুৎ গতিতে উপর থেকে চিত হয়ে গেলেন। দুটো হাতকে ঘুরিয়ে নিয়ে এলেন ছোট লামার পিঠের ওপরে। তার মধ্যে একটা হাতে আগে থাকতেই ধরা ছিল গুপ্তির হাতল। এবার দু হাতের মুঠোয় সেই হাতলটাকে চেপে ধরে তিনি খোলা ফলাটাকে সজোরে বসিয়ে দিলেন ছোট লামার পিঠের মাঝখানে। দুবার ঠিক জায়গায় লাগলো না। তৃতীয়বারে ছোট লামা রিনচেং লুটিয়ে পড়ল। ছোট লামা কি চিৎকার করে উঠেছিল জানবার উপায় নেই, কারণ তখন গুম্ফার মধ্যে দুজন লামা ছাড়া আর কেউ ছিল না। তারপর বড় লামা রিনচেং এর প্রাণহীন শরীরটাকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে এলেন, দাঁড়িয়ে রইলেন ঘরের বাইরে। এতক্ষণে ইয়েতির ঘরে সত্যিকারেই একটা মৃতদেহ এলো, যার পিঠের মধ্যে দিয়ে ঢুকে গেছে সত্যিকারের গুপ্তির ফলা। আমি কথা শেষ করলাম। সুরেশ আর বিনায়ক দুজনেই কিছুক্ষণ থম হয়ে বসে রইল। তারপর বিনায়ক বলল, শুধু একটা কথাই বুঝতে পারছি না স্যার, কাল ওদের দুজনের শোবার জায়গা ওলট পালট হয়ে গেল কেমন করে? আমারও একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে বলেছিলেন নিগমার মনে খুনের প্রবৃত্তি জেগে ওঠে একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটা কি? তোমাদের দুজনের প্রশ্নের উত্তরই আমি দিতে পারছি, কারণ রিনচেং উত্তরগুলো আগেই দিয়ে গেছে, না হলে পারতাম না। এই বলে আমি জ্যাকেটের পকেট থেকে একটা কাগজ বের করলাম। ওটা কি? কোথায় পেলেন? রিনচেং এর মোজার মধ্যে। ও যে আমাদের জন্য কিছু লিখে রেখে যাবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলাম। সাধারণত কোনো মানুষ যখন মৃত্যুর আশঙ্কা করে অথচ তার কিছু জানিয়ে যাওয়ার থাকে, তখন সে সেটাকে লিখেই রাখে। আর ওই শত্রুপুরীর মধ্যে রিনচেং তো আর সেই গুপ্ত কথা দেয়ালের প্রেমে বাঁধিয়ে রাখবে না, রাখবে নিজের পোশাকের মধ্যে কোথাও।
তাই কাল তুমি, আমি আর সেই বিজয় বলে ছেলেটা যখন ইয়েতির ঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন হঠাৎই চেঁচিয়ে উঠেছিলাম, কে কে ওখানে? মনে পড়ে তোমরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমেই রিনচেং এর মোজা দুটোর উপর হাত বুলিয়ে দেখেছিলাম। ও তো ঘুম থেকে উঠে এসেছিল, তাহলে পায়ে মোজা পড়েছিল কেন সেটা আগেই আমাকে ভাবিয়ে তুলেছিল। তাহলে কি মোজার মধ্যে দামি কিছু আছে? যাই হোক, আমার আন্দাজ ভুল হয়নি। তোমরা ঘরে ফিরে আসার আগেই এটা হস্তগত করে লুকিয়ে ফেলি। কি লেখা আছে ওই কাগজে? প্রথমে লেখা আছে, বড় লামা গতকাল রিনচেংকে নিজেই একতলার ধ্যান ঘরে শুতে বলেছিলেন। আসলে বলেছিলেন কিছু পুরনো পুঁথির নকল তৈরি করে রাখতে, যেগুলো নাকি উনি লাদাখের কোনো একটা মঠে পাঠানোর কথা ভাবছেন। বুঝতেই পারছো, এটা একটা অছিলা ছাড়া কিছু নয়, ঘর বদলা বদলি করার অছিলা। রিনচেং চালাকিটা ধরতে পারেনি। ও ভেবেছিল ভালোই হলো, এই সুযোগে একটা বহুদিন ধরে চলে আসা মিথ্যের কথা ও আমাদের জন্য লিখে ফেলতে পারবে। এই হলো বিনায়কের প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যে কথাটা লিখেছে সেটার মধ্যে থেকে যদিও সুরেশের প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে, তবু সেটা এমনই অবিশ্বাস্য, এমনই হাড় হিম করে দেওয়া একটা তথ্য যে বিশ্বাস করতে মন চায় না। মনাস্ট্রির পুরনো পুঁথি ঘাটতে গিয়ে মাত্র কয়েকদিন আগে রিনচেং এই গোপন কথাটা জেনে ফেলে। ইয়েতির হাতের হাড় বলে যে হাতটাকে গত ৮০ বছর ধরে এই মনাস্ট্রি থেকে প্রচার করা হচ্ছে, সেগুলো আসলে নিংমার দাদু তাকদেন শেরপার ডান হাতের হাড়। তাকদেন শুধুই একজন অসাধারণ শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বন গোষ্ঠীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ওপরে একজন অথরিটি। তার মনে হয়েছিল তিব্বতের যে তন্ত্রবিদ্যা পরবর্তীকালে অতীশ দীপঙ্করের সময় বৌদ্ধ ধর্মের সঙ্গে মিশে গিয়েছিল, এই গুম্ফার দেয়ালে তার মূল আরাধ্য কিছু দেবদেবীর মূর্তি আলাদা করে খোদাই করে রাখা উচিত। এ ব্যাপারে তিনি ধর্মশালা কিংবা লাদাখের বনগোষ্ঠীর প্রধান পুরোহিতদের বারণও শোনেননি। লাদাখের বনগোষ্ঠীর মহাসংঘ তখন ঘোষণা করে তাকদেন শেরপা একজন ডাইন, মানে উইজার্ড। সেই অপরাধে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তখনকার গুম্ফার সাধুরা তাকদেনের দেহটা যে কোথায় লোপাট করে দিয়েছিল সেটা কেউ জানে না। বজ্রপাতের রটনাটা একেবারেই মিথ্যে। হয়তো সাম্পা নদীর জলেই ভাসিয়ে দিয়েছিল, কিন্তু লাদাখের মহাসংঘের নির্দেশ ছিল তার ডান হাতের হাড়টাকে যেন এই গুম্ফায় রেখে দেওয়া হয়। কারণ একটাই, ডাইনের ওই হাত থেকে যাতে দ্বিতীয় কোনো ডাইন জন্মাতে না পারে, বৌদ্ধ দেবদেবীরা সেটা দেখবেন। রিনচেং লিখেছে, ৮০ বছর আগে সাম্পা ছিল হাতে গোনা কয়েকজন মেষ পালকের আস্তানা। তখনও জায়গাটা পুরোদস্তুর গ্রামের চেহারা নেয়নি। তবু তখনকার মনাস্ট্রির পরিচালকেরা ভয় পেয়েছিলেন, যদি সেই মেষ পালকেরাই ধর্মের নামে এই নিষ্ঠুরতা বরদাস্ত না করে, যদি তারা বিদ্রোহী হয়ে ওঠে। যখন ভাবছি যে ওই মানুষটাই ৮০ বছর আগে সদ্য মেষ পালক থেকে চাষি হয়ে ওঠা লোকগুলোর জন্য ওয়াটার মিল বানিয়ে দিয়েছিলেন, তখন গুম্ফার সাধুদের এই আশঙ্কাটা উড়িয়ে দিতে পারছি না। গ্রামের লোকেদের মধ্যে তাকদেনের জন্য একটা শ্রদ্ধার আসন ছিল নিশ্চয়ই। আরও একটা ভয় ছিল গুম্ফার পরিচালকদের মনে, যদি গ্রামবাসীরা এই নিষ্ঠুরতা দেখে বনগোষ্ঠীর বৌদ্ধ ধর্মের প্রতি বিমুখ হয়ে ওঠে। তাই প্রথম থেকেই প্রচার করে দেওয়া হলো ওই হাড় আসলে ইয়েতির হাড়। যখন যিনি গুম্ফার প্রধান লামা হতেন, তিনি আসল ইতিহাস জেনেই কাজে যোগ দিতেন, তবে তাকে মন্ত্রগুপ্তির শপথ নিতে হতো। ইয়েতির হাড় যে আসলে ইয়েতির হাড় নয়, তাকদেন নামে এক বিদ্রোহী শিল্পীর হাতের হাড়, এ কথা তারা নিজের উত্তরসূরিকে ছাড়া আর কাউকেই বলতে পারতেন না। নিজের ক্ষমতা নির্বিঘ্ন রাখার জন্য লামা সামডুপ প্রথম এই শপথ ভাঙলেন। সজ্জন আগরওয়ালা যখন বড় লামার আসন টলিয়ে দেওয়ার উদ্যোগ নিল, তখনই তিনি নিংমাকে জানিয়ে দিলেন সব কথা। বললেন, ওই হাড়ের সম্মান আসলে তোমার বংশের সম্মান। তুমি পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করো, আমি তোমাকে সাহায্য করব।
গুম্ফার বড় লামার মতন একজন প্রাজ্ঞ মানুষের মুখ থেকে ক্রমাগত এই কথা শুনে নিংমা হিপনোটাইজড হয়ে গেল। ওর মনে হলো, তাই তো, সত্যি হোক কিংবা মিথ্যে হোক, জেনে হোক কিংবা না জেনেই হোক, আমার দাদুর দেহাবশেষই তো এতদিন পুজো পেয়ে আসছিল। এই মান মর্যাদা রক্ষা করা শুধু নয়, তাকে আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে দুটো খুন হল। প্রথমবার জ্যাকি সুব্বাকে খুন করল নিংমা। বড় লামা সব জেনেও মুখ বুজে রইলেন। দ্বিতীয়বার ছোট লামাকে খুন করলেন লামা সামডুপ। তাকে সব রকমের সাহায্য করল নিংমা। আমি রিনচেং এর শেষ চিরকুটটা সুরেশের হাতে তুলে দিয়ে বললাম, এভিডেন্স হিসেবে এটা কাজে লাগবে। বাকিটা ওই যে বললাম, তোমার ইন্টারোগেশনের উপর নির্ভর করছে। তবে আমি আবারও বলছি, নিংমা কোঅপারেট করবে। এইসব সাইকোপ্যাথরা নিজেদের দুষ্কর্ম নিয়ে বেশিরভাগ সময় গর্ব অনুভব করে, লুকোতে চায় না, বুক বাজিয়ে বলতেই চায়। মোটামুটি এই ছিল সাম্পা গ্রামে আমার 4 দিনের ভ্রমণ কাহিনী, যদি আপনারা একে ভ্রমণ বলে মানতে চান। সেদিন আমরা সবাই একসঙ্গেই সাম্পা থেকে জোর পোখরির দিকে রওনা হয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন 2 জন নতুন সহযাত্রী, বড় লামা এবং নিংমা শেরপা। জোর পোখরি থেকে আমি আর বিনায়ক চলে গিয়েছিলাম যথাক্রমে কুচবিহার আর আলিপুর দুয়ারে নিজেদের বাড়ির দিকে। বড় লামা আর নিংমা জোর পোখরি থানার লকআপে পুলিশের অতিথি হয়েছিলেন। আমার অনুমানে ভুল ছিল না। শুনলাম নিংমা সবকিছুই কনফেস করেছে, তাই এখনো ওই দুজনে জেলের ভাতই খাচ্ছে। সুরেশ ওদের এগেনস্টে যে চার্জশিট জমা দিয়েছে, বড় কর্তারা নাকি তার মধ্যে ভয়ঙ্কর বুদ্ধিমত্তার ছাপ দেখেছেন। সুরেশ বড় কর্তাদের বলেছিল, এই সবই উমাশঙ্কর চৌবে সাহেবের কৃতিত্ব, আমি কিছুই করিনি। পুলিশ ডিপার্টমেন্টের এখনকার বড় সাহেবরা অনেকেই আমাকে চেনেন না। তারা যখন প্রশ্ন করেছেন উমাশঙ্কর চৌবে আবাকে, তখন সুরেশ তাদের সংক্ষেপে বলেছে, একজন মানুষ যিনি অবসর নেন না। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের গল্প সেই হাত জ্যান্ত। উমাশঙ্কর চৌবের ভূমিকায় মি, বিনায়ক বোস সোমক, নিংমা শেরপা